ওকে। তো সবাই আজকে যখন দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে যে সঙ্গীত পারিজাত, তাই তো? তো আমরা আজকে জানবো সঙ্গীত পারিজাত সম্বন্ধে, যেটা তোমাদের নেট কিংবা অন্যান্য যে কোনো পরীক্ষার শিডিউলে যে গ্রন্থ সেকশন আছে সেই সেকশনের মধ্যে পড়ে। ঠিক আছে? তো সঙ্গীত পারিজাত একটা গ্রন্থ যেটা অনেক পরবর্তীকালে লেখা হয়েছে, যেটা মনে করা হয় যে সঙ্গীত পারিজাত লেখা হয়েছে 1630 থেকে 1655-এর মধ্যে। ঠিক আছে? এবার সঙ্গীত পারিজাত লিখেছেন কে? সঙ্গীত পারিজাত লিখেছেন হচ্ছে অহবল পণ্ডিত। অহবল পণ্ডিতের বাবার নাম শ্রীকৃষ্ণ পণ্ডিত। ঠিক আছে? এবার এই যে বইটি সঙ্গীত পারিজাত, এই বইটি সম্বন্ধে অনেক কনফিউশনও আছে, অনেক কন্ট্রাডিকশনও আছে। তা সত্ত্বেও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই বইটার গুরুত্ব অপরিসীম। কেন? সেটাই আমি এই ভিডিওতে তোমাদের বলবো। এবার এই যে সঙ্গীত পারিজাত বইটি, এই বইটির যত ম্যানুস্ক্রিপ্ট, দেখো, একটা বই পাবলিশ করতে গেলে কিংবা বই বের করতে গেলে তার কিছু এভিডেন্স লাগে। সেই এভিডেন্সের মধ্যে প্রাইমারি এভিডেন্স হচ্ছে বইটির ম্যানুস্ক্রিপ্ট। ওকে। এই বইটির যে ম্যানুস্ক্রিপ্ট সেটা খুব বেশি জায়গা থেকে পাওয়া যায়নি। কিন্তু মজার কথা হচ্ছে এই বইটি সর্বপ্রথম আমাদের বাংলা থেকেই প্রকাশিত হয়েছিল। তারপরে এই বইটি আরো অন্যান্য জায়গা থেকে প্রকাশিত হয়। ঠিক আছে? এবার এই যে বইটি, এই বইটি অন্যান্য সঙ্গীত গ্রন্থের মতো একটি বই, এবং এখানে সরস্বতী থেকে শুরু করে তৎকালীন রাগ, বাদ্য, তাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদির বর্ণনা দেওয়া আছে। কিন্তু কিছু কিছু পয়েন্টের জন্য এই বইটি অন্যান্য বইগুলোর থেকে আলাদা। এবার এই সমকালীন যে আরো যে সমস্ত বই লেখা হয়েছে, তোমরা কি জানো সেই বইগুলোর নাম কি? যে এই রকম 1500 থেকে 1700-এর মধ্যে যে বই লেখা হয়েছে। সঙ্গীত সমাজসার একটা আছে আচ্ছা, আর? তার মধ্যে। আচ্ছা, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সোমনাথ কোন বই লিখেছে, তোমরা কি জানো সোমনাথ কোন বই লিখেছে? পণ্ডিত সোমনাথ একটি বই লিখেছে, সেই বইটির নাম কি? হ্যাঁ, যা- সেই বইটির নাম কি? রাগ বিবোধ। বাহ! রাগ বিবোধ। তার মানে রাগ বিবোধ লেখা হয়েছে 1610 সালে। ওকে। তো এই যে সমকালীন মানে অহবল পণ্ডিতের সমকালীন যে সমস্ত বইপত্র লেখা হয়েছে তার মধ্যে রাগ বিবোধ একটি। রাগ তরঙ্গিনীর নাম শুনেছো? রাগ তরঙ্গিনী একটি। ওকে। ভাবভট্টের লেখা অনুপ সঙ্গীত বিলাস, অনুপ সঙ্গীত রত্নাকর গুলো আছে। হৃদয় নারায়ণ দেবের হৃদয় প্রকাশ, হৃদয় কৌতুক আছে। তো ইত্যাদি ইত্যাদি গ্রন্থগুলো এই সময়কালে একই সময় লেখা। এবং এই যে যতগুলো বইয়ের আমি নাম বললাম এদের মধ্যে অনেক সিমিলারিটি দেখা যায়। মোটামুটি সবাই প্রায় কাছাকাছি। কিন্তু সঙ্গীত পারিজাত, আমি একটু আগে ওই যেটা বললাম, যে অন্যান্য গ্রন্থ থেকে অনেক জায়গাতে আলাদা। এবং সেই আলাদা জায়গা থেকেই আমাদের জিনিসটা ভাবতে হবে, একটি বই তো অনেক বড়। তো সেই সম্বন্ধে তোমাদের এই যে পরীক্ষা, নেট গেট কিংবা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে অত ডিটেল না পড়লেও চলবে। কিন্তু যেটুকু না পড়লে নয়, সেই সেই পয়েন্ট নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে? তো বইটির নাম সঙ্গীত পারিজাত। আসল বইটির নাম যে সঙ্গীত পারিজাত সেটা আমরা আগেও জানতাম না। সেটা বইটির অরিজিনাল যে টেক্সট, সেখানে অহবল পণ্ডিত নিজে বলছেন যে বইটির নাম সঙ্গীত পারিজাত। তাই জন্য এই বইটির নাম সঙ্গীত পারিজাত দেওয়া হয়েছে। আর এবার অহবল পণ্ডিত কি? অহবল পণ্ডিত সম্বন্ধে অনেক কন্ট্রাডিকশন আছে। অহবল পণ্ডিতের বইতে, নিজের বইতে উনি শুধু নিজের নাম আর নিজের বাবার নাম, এই দুটি বাদ দিয়ে আর নিজের সম্বন্ধে কিছু উল্লেখ করে যান। অনেক বইতে অনেক ভুলভাল তথ্য লেখা থাকে যে উনি ধনখড় গ্রামের নিবাসী ছিলেন, উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, কেউ বলে উনি নর্থ ইন্ডিয়ান ছিলেন। ঠিক আছে? কেউ বলে উনি অমুক রাজার দরবারে ছিলেন, কেউ বলে উনি তমুক রাজার দরবারে ছিলেন। তো এগুলো সর্বৈবই মিথ্যে, কেননা এই সমস্ত কোনো এভিডেন্স পাওয়া যায় না। এগুলো কিছু গাল, মানে গাল গল্প, যেগুলো অন্যান্য বইতে লেখা থাকে। তোমাদের নেট ছাড়াও ইউপিএসসি আর টিজিটিতে এই প্রশ্নটি আসে যে অহবল কোন গ্রামে থাকেন, অহবল পণ্ডিতের গ্রামের নাম কি? তো সেখানে একটা অপশন দেওয়া থাকে ধনবর। ওকে। এটা খুব মাথায় রাখো, যে একটা প্রশ্ন আসে যে অহবল পণ্ডিতের গ্রামের নাম কি, সেখানে অপশন থাকে ধনবর। কিন্তু প্রশ্ন হচ্ছে ধনবর নামে কোনো গ্রামের উল্লেখ অহবল পণ্ডিতের তো দূরের কথা, সেই সমকালীন পাওয়া যায় না। কিন্তু অপশনের জন্য ওটি টিক দিতে হয়, কিছু করার থাকে না। তাহলে সবাই প্লিজ নোট ডাউন করো যে অহবল পণ্ডিতের গ্রামের নাম হচ্ছে ধনবর গ্রাম। ঠিক আছে? আর অহবল পণ্ডিতের বাবার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ পণ্ডিত। হ্যালো?
হ্যাঁ স্যার। ওকে। তো এই বইটি, আরেকটি প্রশ্ন আসে যে এই বইটি কবে লেখা হয়েছে, তো অনেকগুলো অপশন থাকে। তো এই বইটি 1630 থেকে 1655-র মধ্যে কোনো একটি সময় লেখা হয়েছে। এক্সাক্ট টাইম সঠিকভাবে জানা যায় না। তো অনেকে মনে করেন যে এটি 1650 সালে লেখা হয়েছে। তো অপশনে যদি 1650 থাকে, প্লিজ টিক ইট আউট, তুমি এইটাকে টিক দেবে 1650। এইবার 1650 অপশন আছে এটা। হ্যাঁ, 1650 অপশনটা থাকেই এটাতে। হ্যাঁ, তো সেই জন্যই আমি বললাম, দেখো অপশন আর হচ্ছে সত্যির মধ্যে আমি আগেও পড়েছি তোমাদের যে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। কিন্তু তোমাদের তো পরীক্ষায় নাম্বার পেতে হবে, তো আমাদের সেই দিকটাও খেয়াল রাখতে হবে, যে সত্যিটাও জানতে হবে এবং পরীক্ষায় নাম্বারও পেতে হবে। রাইট? তো আমি কি বললাম যে বইটি 1630 থেকে 1655-র মধ্যে কোনো একটা সময় লেখা হয়েছে। এক্সাক্ট টাইম কেউ জানে না। কিন্তু ওই বললাম যে কিছু নিয়ম অনুসারে, ইউজিসি রুল বলো অন্য কোনো রুল বলো, যে যেখানে 1650 অপশনটি থাকে, তাই 1650 অপশনটাই আমরা টিক দেবো। তাহলে আমরা কি কি তথ্য জানলাম? সঙ্গীত পারিজাত একটি বই, মিউজিক্যাল গ্রন্থ, যার লেখক অভয় পণ্ডিত, বাবার নাম শ্রীকৃষ্ণ পণ্ডিত, লেখা হচ্ছে 1630 থেকে 55 সাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সঙ্গীত পারিজাতের যে বইটি আজকে আমরা দেখি, সেই বইটি রীতিমতন খণ্ডিত। বইটির পুরো অংশ পাওয়া যায় না। তখনকার দিনে যে সমস্ত বই লেখা হতো তাদের একটা স্টাইল ছিল। সেখানে কি, যে গীতম বাদ্যম নৃত্যম, এই যে আমরা কথাটা বলি যে গীত বাদ্য এবং নৃত্য এই তিনটে মিলে সঙ্গীত, তাই তখনকার দিনে সমস্ত বইতেই এই তিনটি খণ্ড থাকতো। কিন্তু এখনকার দিনে যে সঙ্গীত পারিজাত পাওয়া যায়, সেখানে একটি প্রমিনেন্ট খণ্ড, যেখানে গীত খণ্ডটা পাওয়া যায়, আর একটি মাত্র বই মানে বইতে সেখানে বাদ্য খণ্ডটি পাওয়া যায়। তো সর্বৈবক্রমে দুটি মাত্র খণ্ড আমরা উদ্ধার করতে পেরেছি, কিন্তু বাকি কোনো খণ্ড উদ্ধার করতে পারিনি। ওকে। এবার হচ্ছে, এই বইটি একটা অদ্ভুত কারণের জন্য সারা পৃথিবী বিখ্যাত হয়েছিল, কেননা এই বইটি তৎকালীন সময়ে ফার্সি ভাষায় ট্রান্সলেট হয়েছিল। ঠিক আছে? মানে এই বইটির সম্বন্ধে আমরা এত তথ্য জানছি কোথা থেকে? মানে যখন অহবল পণ্ডিত নিজে বলে যাননি, কিন্তু আমরা জানতে পাচ্ছি। আবার একটা খণ্ডিত বই থেকে, যেখানে অর্ধেক অসম্পূর্ণ বই থেকে। তার কারণ, এই বইটির কিছু ট্রান্সলেশন তখনকার দিনে হয়েছিল। তাহলেই ভাবো যে আজকে সঙ্গীত রত্নাকর ট্রান্সলেশন হয়নি, আজকে বৃহদ্দেশী ট্রান্সলেট হয়নি তখনকার দিনে, কিন্তু এই বইটি ট্রান্সলেট হয়েছিল। তার কারণ, তার মানে এই বইটির অত্যন্ত ইম্পর্টেন্স ছিল তখনকার দিনে। রাইট? আর তখনকার দিনে মোগলরা হচ্ছে শাসন করতো, তাই মোগলদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ফার্সি। এই ফার্সি ভাষায় এই বইটি ট্রান্সলেট, অনুবাদ হয়েছিল। তাহলেই ভাবো যে মুঘল দরবারে এই বইটির কতটা ডমিনেন্সি ছিল, এই বইটির কতটা ইম্পর্টেন্স ছিল। তো এই বইটি ট্রান্সলেট যিনি করেন তার নাম হচ্ছে পণ্ডিত দীননাথ। তো পণ্ডিত দীননাথের বাবার নাম হচ্ছে পণ্ডিত বাসুদেব, এবং এই বইটি উনি 1724 সালে ট্রান্সলেট করেছিলেন। এই প্রশ্নটি আসে সব জায়গায় যে সঙ্গীত পারিজাতের ট্রান্সলেশন কে করেছে। তো সেখানে অনেকগুলো অপশনের মধ্যে পণ্ডিত দীননাথ থাকে। এবং একটা বার টিজিটিতে একটা প্রশ্ন এসেছিল যে পণ্ডিত দীননাথের বাবার নাম কি। তো পণ্ডিত দীননাথের বাবার নাম হচ্ছে পণ্ডিত বাসুদেব। ঠিক আছে? তাহলে আমরা এই যে পড়ছি, আমরা প্রত্যেকটাই কোয়েশ্চেন ওরিয়েন্টেড ভাবে পড়ছি। তাহলে এই বইটি ট্রান্সলেশন করেছেন পণ্ডিত দীননাথ, যার বাবার নাম বাসুদেব, এবং এই ট্রান্সলেশনটা 1724 সালে হয়েছে। এছাড়া আর একটা বিখ্যাত ট্রান্সলেশন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, সেটা ম্যানুস্ক্রিপ্ট লেভেলে শুধু অ্যাভেলেবেল আছে, সেটা হলো তর্জুমা ইয়ে কিতাবি পারিজাতক, কিংবা শর্ট ফর্মে শুধু কিতাবি পারিজাতক। এই যে ট্রান্সলেশনটা, এটাই রিসেন্টে পাওয়া গেছে এবং এটি পৃথিবী প্রায় বদলে দিয়েছে। মানে এই ট্রান্সলেশনটার মধ্যেই অহবল পণ্ডিতের সম্পূর্ণ সঙ্গীত পারিজাতের ট্রান্সলেশন পাওয়া যায়। মানে এইটি একমাত্র বই, মানে একমাত্র ম্যানুস্ক্রিপ্ট বলো কিংবা ট্রান্সলেশন বলো, যেখানে গীত, বাদ্য এবং নৃত্য এই তিনটি খণ্ডেরই উল্লেখ আছে। এই যে ট্রান্সলেশনটা, এই যে কিতাবি পারিজাতক, এটা করেছেন হচ্ছে মির্জা রওশন জামির, যিনি ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন, এবং তিনি এই বইটি 1780 খ্রিস্টাব্দে ট্রান্সলেট করেছিলেন। ঠিক আছে? এবং এই যে বইটি সঙ্গীত পারিজাত, এই দুটি ট্রান্সলেশন বাদ দেওয়ার পরেও, এই যে বললাম যে প্রকাশিত বই, আজকে আমরা যখন কোনো বই নিয়ে আলোচনা করি, তো সেটাকে অবশ্যই প্রকাশিত হতে হয়, রাইট? এবার এই যে প্রকাশিত বইটি, সেই বইটি অনেকগুলো ভাষায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে বাংলা, হিন্দি, তামিল এবং মারাঠি। এবং এই যে ট্রান্সলেশন কিংবা এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট লোক করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা বলছি, যে একটি মাত্র বইতে যেখানে গীত এবং বাদ্যখণ্ড দুটি পাওয়া যায়,
সেটা হচ্ছে মারাঠি ট্রান্সলেশন, যেটা করেছেন শ্রীধর গোয়ালেন্দারকরজি। ঠিক আছে। এছাড়া হিন্দিতে এই যে দেখি যে আমরা লিখেছি এখানে শ্রীকৃষ্ণ যুগ্ম, যিনি এই বইটি ট্রান্সলেট করেছেন এবং নিজে থেকে টিকা লিখেছেন এটির, তার সেই টিকাটির নাম হচ্ছে মহাবোধিনী। ওকে। এছাড়া আরো দু তিনটে টিকা পাওয়া যায়, মানে টিকা মানে নিজেদের মতন মিনিং করা আর কি। তো সেইটা হচ্ছে গিয়ে কালিন্দজি করেছেন আমাদের বাংলায়, সরি কালিন্দজি করেছেন হিন্দিতে, এবং আমাদের বাংলায় করেছে শচীন্দ্রনাথ মিত্র এবং গীতা সুম। ঠিক আছে। তাহলে সঙ্গীত পারিজাতের বেসিক স্ট্রাকচার হচ্ছে এই রকম। এই পর্যন্ত সবাই বুঝেছো? স্যার বলছি ওই যেটা কিতাবি পারিজাত বললেন ওটার ব্যাপারে কি বলুন, ওটা আরেকবার বলুন। যে বললেন না যে একটি মাত্র বই যেখানে মানে গীত হ্যাঁ, বাদ্য কিতাবি সম্পর্কে তথ্য পারিজাত পাওয়া মানে যায়। দেখো যে দেখো, বইটির পুরো নাম তোমরা দেখতে পাচ্ছ। বইটির পুরো নাম কি? তরিউমা ই কিতাবি পারিজাত, তর্জমা হ্যাঁ। সঙ্গীত পারিজাতের। তর্জমা মানে মিনিং কিংবা ট্রান্সলেট করা, রাইট? এবার এই যে কিতাবি পারিজাত, এইটাই হচ্ছে একমাত্র ট্রান্সলেশন যেখানে সঙ্গীত পারিজাতের তিনটি খণ্ডই পাওয়া যায়, মানে যে গীত খণ্ড, বাদ্য খণ্ড এবং নৃত্য খণ্ড। কিন্তু যদিও এটা পাবলিশেবল বই নয়, এটা ম্যানুস্ক্রিপ্ট লেভেলে এখন ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ঠিক আছে। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলি আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো যে কোনটা ঠিক বলতে হবে, কোনটা ভুল বলতে হবে, রাইট? হ্যাঁ ওকে। এবার এই মজার কথা হচ্ছে যে এরপর আমরা যেভাবে বইটা দেখবো সেটা হচ্ছে বড্ড কমন ভাবে বইটা দেখবো। সেটা হচ্ছে দেখো, আমি তোমাদের কাছে খুব ক্লিয়ার করে বলে দিই যে যতগুলো মিউজিক্যাল গ্রন্থ লেখা হয়েছে তারা, আমি আবার বলেছিলাম একটু আগে, যে মোটামুটি সবাই কাছাকাছি। শুধু সবাই এরা চেঞ্জ করেছে, সেটা ধরো কেউ শ্রুতির নাম চেঞ্জ করেছে, কেউ স্বরের নাম চেঞ্জ করেছে, কেউ স্বরের পজিশন গুলোর নাম চেঞ্জ করেছে, ওকে, কেউ তালের নাম চেঞ্জ করেছে, কেউ রাগের নাম চেঞ্জ করেছে। ইট ইজ আ অনলি নেম চেঞ্জিং গেম। তার মানে এটা শুধুমাত্র নাম চেঞ্জ হয়েছে, জিনিস কিন্তু সবাই হুবহু একই লিখেছে। সঙ্গীত পারিজাত তার বাইরে নয়। সঙ্গীত পারিজাত অনেক নতুন টার্ম ইউজ করেছে একই সেম জিনিসের জন্য। তো যেগুলো আমার মনে হয় এগুলো নিরর্থক, আমাদের আপাতত না পড়লেও চলবে। ওকে। যেমন সঙ্গীত আমরা জানি শাস্ত্রীয় সঙ্গীতে 7টি স্বর, এখানেও 7টি স্বর বলেছে। 22টি শ্রুতি, এখানেও 22টি শ্রুতি বলেছে। 21টি তান মূর্ছনা, 21টি তান মূর্ছনায় বলা আছে। তো যেরকম যেরকম বাকি সমস্ত বইতে বলা আছে, এখানেও মোটামুটি সেই রকমই বলা আছে। কিন্তু যেখান থেকে প্রশ্ন আসে এবং যেখানের জন্য এই বইটি আলাদা, আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে। চলো, তাহলে এবার আমরা দেখে নিই যে এই বইটিতে আর কি কি জিনিস আছে। দেখো, এই বইটিতে আমি আবার বলছি যে তিনটি খণ্ড, গীত বাদ্য ও নৃত্য, রাইট? এবং এই তিনটে খণ্ডের মধ্যে গীত খণ্ড এবং বাদ্য খণ্ডই সবচেয়ে প্রমিনেন্ট, কেননা এই দুটো খণ্ড এখন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রচুর তথ্য আছে, যেটা অন্যান্য গ্রন্থের মতোই। আবার এমনও তথ্য আছে যেটা অন্য গ্রন্থে নেই, এখানেই প্রথম বলা হয়েছে। তো চলো আগে আমরা দেখে নিই যে সঙ্গীত পারিজাত সম্বন্ধে কি কি প্রশ্ন আসে, আমরা সেই রেসপেক্টিভ জিনিসটা পড়ব। সঙ্গীত পারিজাত সম্বন্ধে কি কি প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন আসে, রাইটার অফ দ্য সঙ্গীত পারিজাত, কে সঙ্গীত পারিজাত লিখেছেন? তা উত্তর কি হবে তোমরাই বলো। ভবাল পণ্ডিত। বাহ। তার মানে এই দেখো, একটা উত্তর তোমরা পেরে গেলে, যেটা মোটামুটি রিপিটেটিভলি অল্টারনেটিভ 2 বছর পর পর নেটে আসে, যে সঙ্গীত পারিজাতের লেখককে, দ্যাট ইজ অভয় পণ্ডিত, ফিক্স, ডান। এর পরে যে প্রশ্ন আসে, দেখো যে প্লেসমেন্ট অফ শুদ্ধ স্বরা অন দ্য ওয়্যার অফ বীণা ওয়াজ ইনিশিয়েটেড বাই হুম। তার মানে বীণার তারে প্রথম স্বরস্থাপন কে করেছে, এই একটি প্রশ্ন আসে। এবং সেই রকমই একই রকম প্রশ্ন আসে যে বীণার তার যদি 36 ইঞ্চি হয় তাহলে সেখানে শুদ্ধ মধ্যম কত হবে, বীণার তার যদি 36 ইঞ্চি হয় সেখানে শুদ্ধ নিষাদ কিরকম হবে। ওকে। ওকে। তারপর হচ্ছে গিয়ে দেখো সেম, আবার দেখো রিপিটেটিভ কোশ্চেন, যে কে প্রথম বীণার তারে স্বর স্থাপন করেছে। আবার দেখো সেম, যে কে প্রথম বীণার তারে স্বর স্থাপন করেছে। তাহলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা মোটামুটি প্রত্যেক বছর অ্যাটলিস্ট 1.5 বছর পর পর একবার রিপিট কোশ্চেনটা হয়, সেটা হচ্ছে গিয়ে যে বীণার তারে সর্বপ্রথম স্বর স্থাপন কে করে। বীণার তারে সর্বপ্রথম স্বর স্থাপন করে হচ্ছে অহবল। তাহলে এইটা হচ্ছে, এই জন্যে উনি সারা পৃথিবী বিখ্যাত, এই জন্যই বইটা তো কলর, যে উনি হচ্ছে প্রথম, যেখানে মুখে মুখে কথা নয় যে না সা 4 নম্বর শ্রুতিতে থাকবে, রে 3 নম্বর, অমুক 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 ইত্যাদি, উনি কোনো থিওরিটিক্যাল আসপেক্টে যাননি। উনি পরিষ্কার বলছে দেখো ভাই, এটা বীণা, এই পজিশনে এই স্বর,
এতে কি হলো, এতে সবার জন্য স্বরটা বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়ে গেল। ওকে, তাহলে বিনা তারে সর্বপ্রথম স্বরের স্থাপনা করেছেন, তিনি হচ্ছেন অহবল পণ্ডিত। তাহলে এই প্রশ্নটা যদি তোমরা পারো, তাহলে মোটামুটি সবাই এটা ব্যাস, আর দুটো প্রশ্ন হয়ে গেল। এরপরে আরেকটি প্রশ্ন আসে যে এই যে শুদ্ধ এবং বিকৃত স্বর, এটা অহবল পণ্ডিতের মতানুসারে কতগুলো? ঠিক আছে, এবার শুদ্ধ স্বর আমরা সাতটা সবাই জানি, পৃথিবীর সবাই বলছে শুদ্ধ স্বর সাতটি। তাহলে শুদ্ধ স্বর হচ্ছে সাতটি। ওকে, এবার এই সাতটি শুদ্ধ স্বরের সাথে বিকৃত স্বরের যে সংখ্যা, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রন্থকার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বলেছে। তো অহবল কতগুলো বলেছে সেটা বলবো আমি একটু পরে। তাহলে আমি এই কোশ্চেনটা আবার সামারাইজ করি যে কি কি প্রশ্ন আসে। এক, সঙ্গীত পারিজাত লিখেছে কে? উত্তর হচ্ছে অহবল। সঙ্গীত পারিজাতের লেখক অহবলের বাবার নাম কি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ পণ্ডিত। সঙ্গীত পারিজাতের টিকা কে লিখেছে? উত্তর হচ্ছে দীনানাথ পণ্ডিত এবং মির্জা রোশন জামি। দীনানাথ পণ্ডিতের বাবার নাম কি? উত্তর হচ্ছে বাসুদেব। সঙ্গীত পারিজাতে কটি খণ্ড আছে? উত্তর হচ্ছে তিনটি খণ্ড আছে, গীত, বাদ্য এবং নৃত্য। সঙ্গীত পারিজাত কবে লেখা হয়েছে? সঙ্গীত পারিজাত 1650 সালে লেখা হয়েছে। ওকে, তার মানে এতগুলো প্রশ্ন তোমার জেনে গেছো। আর কি প্রশ্ন আছে যে কে প্রথম বীণার তারে স্বরস্থাপন করে? উত্তর হচ্ছে অহবল। এবার হচ্ছে ওই বীণার তারের ভেদ অনুযায়ী, ধরো বীণার তারে কোথায় গা আছে, কোথায় মা আছে, কোথায় নি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নটা আসে। আর কি আসে যে অহবল পণ্ডিত কতগুলো শুদ্ধ এবং কতগুলো বিকৃত স্বর বলেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবল পণ্ডিত সাতটা তো শুদ্ধ স্বর অবশ্যই বলেছেন, সেটা আমি মেনে নিলাম, কিন্তু বিকৃত স্বর ভেদে এটা ডিফারেন্ট। অহবল পণ্ডিত এর টোটাল স্বরের সংখ্যা হচ্ছে 29। কত? 29। সাতটি শুদ্ধ স্বর, তাহলে বাদ দিয়ে দাও, 29 - 7 = 22 হচ্ছে বিকৃত স্বর। তার মানে অহবল পণ্ডিত সাতটি শুদ্ধ স্বর এবং 22টি বিকৃত স্বর বলেছে। ওকে, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। নিশ্চয়ই। কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো জানি যে 22টা শ্রুতি আছে। তো 22টা শ্রুতিতে তো যদি থাকে তাহলে সেখানে 29টা স্বর কি করে হতে পারে? অফকোর্স, সেটা আমি একটু বাদে বলছি। ওকে, আমি যখন আসবো ওই জায়গাটাতে তখন বলবো, ঠিক আছে? তো এই পর্যন্ত সব, আর বাকি যা যা ইত্যাদি স্বর শ্রুতি ইত্যাদি যা যা তোমরা অন্যান্য বইতে পর্যায় সম্বন্ধে জানো, এখানে মোটামুটি সেম সেম জিনিসই লেখা আছে। ওকে, কিন্তু মজা এই যে সুমিতা প্রশ্নটা করলেন যে 22টি শ্রুতিতে 29টি স্বর কি করে হয়, কিংবা এই যে বাকি বিকৃতি স্বর কি করে স্থাপনা করা হয়, এইখানে আমি আর একটা পয়েন্ট বলে রাখবো যে সারা পৃথিবীতে যত বই লেখা হয়েছে কিংবা এখন আধুনিক মত, সব জায়গাতে আমরা 12টি স্বর নিয়েই কাজ করি। ওকে, অহবল তার বাইরে নয়। অহবল শুধুমাত্র থিওরিটিক্যাল আসপেক্টে 29টি স্বর বলেছেন, প্র্যাকটিক্যাল আসপেক্টে উনি 12টি স্বরই বলেছেন। ওকে, শুদ্ধ 7টি এবং 5টি বিকৃত স্বর। প্র্যাকটিক্যাল আসপেক্টে উনি 12টি স্বর বলেছেন, এবং ওনার কিন্তু স্বরাবলী বিন্যাসের উপরে। হ্যাঁ, এটা কোথাও কই মানে পড়িনি, মানে এটা কোথাও 29টির কথাই জেনেছি আলাদা আলাদা দেখো ভাবে, মানে দেখো, সাতটি আর বাইরে। আচ্ছা তোমার নাম কি? চন্দন বিশ্বাস। বাড়িতে কি বলে ডাকে? চন্দন বলে তো ডাকে না এটা। ডাকেন না, রাইট? তার মানে যেটা বলেই ডাকে, তাহলে সে আর চন্দন কি আলাদা লোক? না, তার মানে কখনোই না। তার মানে চন্দন আর ওই যে যে নামটি আছে, এই দুজন সেম ব্যক্তি, রাইট? কিন্তু ভেদ কতগুলো হয়ে গেল? দুটি, রাইট? তার মানে তুমি যদি একটি স্বর হও এবং তোমার নাম যদি সেই স্বরের দুটো ডিফারেন্ট নাম হয়, স্বরটার একটি থাকে, নাম ভেদ দুটো হয়ে যায়। ওকে, ঠিক সেই রকমই হচ্ছে এই 29টি স্বর। 7টি শুদ্ধ স্বর সবাই আমরা জানি, যে সরোজ, মধ্যম, ঋষভ, গান্ধার, মানে পঞ্চম এবং ধৈবত, রাইট? সো এটা বড় কথা না, প্রশ্ন হচ্ছে এদের যে বিকৃত ফর্ম গুলো, সেটা আমি আবার বলছি ডিফারেন্ট ভাবে আমরা বলতে পারি। ওকে, আচ্ছা আমাকে তোমরা তো সবাই জানো যে ওয়েস্টার্ন স্কেল কি, সি সি শার্প, ডি ডি শার্প, রাইট? জানো তো সবাই? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, আমি কি সি শার্পকে ডি ফ্ল্যাট বলতে পারি না? হ্যাঁ, পারি বলতে। হ্যাঁ, হ্যাঁ, পারি তো। পারি। কিন্তু তাতে ওই সি শার্প এবং ডি শার্প, ডি ফ্ল্যাট, এই শব্দটা কি ডিফারেন্ট হয়ে যায়? না, না, ওই যে শর্টটি আমরা আইডেন্টিফাই করছি সেটার নাম সি শার্প এবং ডি ফ্ল্যাট, যে কোনো একটা হলে আমরা বললেই হবে। কিন্তু অ্যাজ পার সিস্টেম যে কোনো একটি সিস্টেম তোমাকে ফলো করতে হয়। তারপর আমি যদি ফ্ল্যাট সিস্টেম ফলো করি, তাহলে আমি সবসময় ফ্ল্যাটই বলবো। আর আমি যদি শার্প সিস্টেম ফলো করি, তাহলে আমি সবসময় শার্পই বলবো।
ঠিক আছে? ঠিক সেই রকমই এই যে বিকৃতি, এই যে স্বরের বিকৃতি, 7টি স্বর থেকে যে বিকৃতি স্বরগুলো আমরা পাই, সেই বিকৃতিটাই অহবল। কেন? পৃথিবীর সবাই অনেক রকম নামে তাকে ডাকে। ওকে, তাই জন্যই এই রকম ফের, বুঝতে পারছি। কিন্তু এই গ্রন্থে কি মানে 29টি যেমন টোটাল স্বরের কথা বলা আছে, 22টা 29টি বিকৃত টোটাল স্বর সেরকম মানে টোটাল 29টি নাম বলা আছে। নাম বলা আছে, কিন্তু সেই রকম 12টি স্বরও কি মেনশন করা আছে আলাদা করে মানে এই গ্রন্থে? অফকোর্স, দেখো স্বরের সংখ্যা 12টি, সারা পৃথিবীর জন্য এটা ফিক্স নোট, এটা ইট ইজ এ ফিক্স পয়েন্ট, যে স্বরের সংখ্যা 12টি, 7টি শুদ্ধ এবং 5টা বিকৃত স্বর। রাইট? আজকে যখন হারমোনিয়ামে গান গাও, যেখানে খুশি গান গাও, কটি পর্দা থাকে? কতগুলো পর্দা থাকে? 12টা, 3টে বারোটাই। অক্টেভ দিয়ে। 12টা থাকে তো। তাহলে এর বাইরে কি কোনো আলাদা কোনো স্বর হয় গান বাজনার জন্য? না। না। সিম্পল। কিন্তু আমরা তো জানি এটা এটা তো ওয়েস্টার্ন কনসেপ্ট। সে যেই তাহলে কনসেপ্ট, তার মানে কি এই পৃথিবীতে যেই আমাদের কনসেপ্টটা তো কনসেপ্ট। আমাদের অনেক ইন্ডিয়ান কনসেপ্টও আমাদের তো ছিল? অনেক শ্রুতিও ইউজ হয় গানে, মানে স্বর ছাড়াও। দেখো শ্রুতি কি স্বর? উত্তর হচ্ছে না, শ্রুতি স্বর নয়। এই যে অহবল বিনায়, এই যে একটু আগে আমি কি প্রশ্নটা বললাম, যে অহবল বিনায় কি প্রতিষ্ঠিত করেছে? স্বর। কতগুলো স্বর? একটু পরেই দেখাবো। 12টি স্বর। উনি কি শ্রুতি বলেছেন যে শ্রুতি স্থাপনা করেছেন মানে বিনার উপরে? উত্তর হচ্ছে না। দেখো শ্রুতি ইজ এ আচ্ছা, থিওরি। তার মানে উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন, প্র্যাকটিক্যালি আমরা 12টা স্বরই ব্যবহার করছি, কিন্তু থিওরিটিক্যালের জন্য আমরা দেখো উনি শ্রুতি একটা 29টা নাম থিওরিটিক্যাল দিয়েছেন। কনসেপ্ট। ওকে, শ্রুতি কখনো প্র্যাকটিক্যাল কনসেপ্ট নয়, শ্রুতি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা আমাদের বোঝার জন্য। শ্রুতি একটা ডিস্টেন্স। ওকে, এবার সেটা অনেক রকম অথার অনেক রকম ভাবে বলেছে, কিন্তু প্র্যাকটিক্যালি সবাই 12টি স্বর ফলো করেছে, প্রত্যেকে। ওকে, তো এইটা মাথায় রাখতে হবে। তো এটা প্র্যাকটিক্যাল জিনিস, থিওরিটিক্যাল জিনিস নয়। আর যখন শ্রুতি বিন্যাস আমরা দেখবো, শ্রুতি কখনোই স্থাপন করা যায় না, স্বরকে স্থাপন করা হয়। যখন তুমি গাও, আমরা যখন গান বাজনা করি প্রত্যেকেই, আমরা কিন্তু স্বরের রেসপেক্টে গান বাজনা করি, রাইট? আমরা কি শ্রুতির রেসপেক্টে গান বাজনা করি? নো, কখনো না। তাহলে হারমোনিয়ামে 22টা জায়গা থাকতো, সেটা তো নেই, 12টি জায়গা আছে। আচ্ছা, হারমোনিয়াম, লোকে বলবে যে হারমোনিয়াম ওয়েস্টার্ন জিনিস। সেতারে কতগুলো পর্দা হয়? স্বরের জন্য 12টি পর্দা হয়। গিটারে কতগুলো পর্দা হয়? 12টি পর্দা। তুমি যাই ইনস্ট্রুমেন্ট ধরবে সেখানে স্বরের সংখ্যা 12টি হবে, সারা পৃথিবীতে যে কোনো জায়গাতে যাবে। এবং যে আমাদেরও ভারতবর্ষের যত গ্রন্থ আছে তুলে ধরবে, দেখবে স্বর 12টি। কিন্তু সেই স্বরের ভেদ অনুসারে, এই যে নামের ভেদ, ঠিক আছে, আরো অনেক রকম ভেদ হয়। তো সেই রকম ভেদ অনুসারে স্বরের সংখ্যা, অনেক ক্ষেত্রে 17টি, কারো ক্ষেত্রে 13টি, কারো ক্ষেত্রে 12টি, কারো ক্ষেত্রে 11টি, কারো ক্ষেত্রে 15টি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং অহবল সবচেয়ে মারাত্মক যেটা করেছেন, অহবল সেখানে সবচেয়ে ম্যাক্সিমাম স্বরের সংখ্যা বলেছেন। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 29টি। এই এত নাম্বার সংখ্যক স্বর কেউ বলেনি, নোবডি। কেননা অহবল কিন্তু নিজের গ্রন্থে পরিষ্কার বলছেন, যে কি বলছেন, যে দেখো আমি এতগুলো নাম বলছি, তার মানে তোমরা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের মারবো না। যে একদম ভয় পাবে না। এই যে নামটা বলছি, এ, ধরো বলছে এক জায়গায় এ, বি, সি ইজ ইকুয়াল টু সেম, এই তিনটে সেম জিনিস, কিন্তু নামের ভেদে তিনটি নাম করে ডাকে। ওকে, তো এইরকম করে করে উনি যে এই 5টি বিকৃত স্বর, তার 22টি নাম দিয়েছেন। ওকে, তো সেটা আমি দেখাবো একটু বাদে, তোমরা দেখবে সেটা অফকোর্স। তো এই জন্যই অহবল সবার থেকে আলাদা, এই জন্যই বইটি এত বিখ্যাত, এবং বইটি এতক্ষণ ধরে ডিসকাস করতে হচ্ছে, কারণ বাকিদের মধ্যে ডিসকাশনে কিছু নেই। তাহলে এবার আমরা এটা এখানে আপাতত একটু পজ নিই, নিয়ে আমরা একটুখানি একটা জিনিস ডিসকাস করি, সেটা হচ্ছে কি, সাধারণত সঙ্গীতের মধ্যে কি কি থাকে? শ্রুতি, নাদ। প্রথম থাকে নাদ। নাদ কটি? নাদ সাধারণত সবাই 5টি ম্যাক্সিমাম বলে, তো এই ক্ষেত্রে সেই 5টি পদ আছে। শ্রুতি 22টি, এখানেও 22টি পদ আছে। স্বর 7টি শুদ্ধ স্বর, এখানে 7টি শুদ্ধ স্বর বলা হয়েছে। তাহলে নাদ, স্বর, শ্রুতি হয়ে গেল। গ্রাম, তখনকার দিনে একটি গ্রাম চলতো সরোজ গ্রাম, তো একটি সরোজ গ্রামের নাম লেখা আছে, মধ্যম গ্রামের নাম সাথে লেখা আছে, তাহলে সরোজ গ্রাম। তাদের মূর্ছনা, মূর্ছনা হচ্ছে 7টি। যে কোনো গ্রামেরই 7টা করে মূর্ছনা থাকে, তাহলে এখানে 7টি মূর্ছনা। তান, অনেকে বলে 21টি, অনেকে বলে 51টি, অনেকে 29টি, তো সেই যাই বলা আছে, এখানে 3টি মতে ফলো করা আছে। ওকে, তারপরে আসে গীত, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি, বাকি যা সব হুবহু এক। আলাদা শুরু হচ্ছে এখান থেকে, যে বিকৃত স্বরের সংখ্যা, সেটি হচ্ছে 22টি। তারপরে বিনা তারে স্বরকে স্থাপনা করা হচ্ছে, এটা প্রথম চালু করে অহবল। এই জন্য এটা ইউনিক জিনিস।
চলো তাহলে আমরা এখান থেকে শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর আর একটা প্রশ্ন আসে হচ্ছে গিয়ে, এই যে দেখো এই যে আহ, একটা মজার প্রশ্ন, যে এই যে একটা দেখো লিস্ট দেওয়া দেওয়া থাকে, যেখানে ম্যাচ করতে হয়, সেখানে কি ম্যাচ করতে হয়, যে শ্রুতি স্বরের স্থান ম্যাচ করতে হয়। এই যে তোমরা যে প্রশ্নটা করলে 22টি শ্রুতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দেখো যে পূর্ব গা তীব্রতর রে, পূর্ব নি তীব্রতর ধা, কত নম্বর শ্রুতিতে হবে? দ্যাট ইজ ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, তাহলে এই একটা প্রশ্ন আসে বারবার করে। আর আবার দেখো ওই সেম, ওই যে গা নি কোন জায়গাতে তারে থাকে। ওকে, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে প্রশ্নগুলো বড্ড কমন, এই প্রশ্ন ছাড়া কিছু আসে না। এবার হচ্ছে আমরা চলে যাই মেন পয়েন্টে, যেটা ডিসকাস করলে বাকি সব অ্যান্সার অটোমেটিক চলে আসবে। যে অহবল বিনা তারে স্বর স্থাপন করেছিলেন। তা কিরম ভাবে স্বর স্থাপন করেছিলেন? তা আজকে যদি আমরা কোনো বিনা নিই, মানে যে কোনো যার কাছে যা ইনস্ট্রুমেন্ট ভাবো, যে গিটার থেকে শুরু করি যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেটা তো একটা দেখো তার একটা ফ্রেট লাইনের বাঁধা থাকে, এটা একটা ডান্ডির উপরে, রাইট? তাহলে এই যে যখন তারটা মুক্ত অবস্থায় থাকে, সেটাকে যদি আমি প্লাগ করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে সা। ওকে, তাহলে সা সব সময় মুক্ত স্ট্রিং থেকে তৈরি হয়। বুঝতে পারলাম? মাথায় ঢুকছে? না বুঝে, না বুঝে সাথে কোশ্চেন করবে। ওকে, তার মানে যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্টে মুক্ত স্ট্রিং থেকে সা তৈরি হয়। ওকে, এবার ওই যে টোটাল নাম্বার অফ যে স্ট্রিং, টোটাল নাম্বার ধরো আজকে যদি এতটা বড় স্ট্রিং হয়, তার ঠিক অর্ধেক যদি আমি করি, সেখানে যদি আঙুলটা দিয়ে আমি চাপ চাপ দিয়ে ধরি, তারপর যদি আমি তারটাকে প্ল্যাক করি, তাহলে তৈরি হয় পরের অক্টেভের সা। ওকে, তার মানে তীব্র সা, মানে পরের অক্টেভের সা। তার মানে আজকে বিনার তার যদি 36 ইঞ্চি হয়, তাহলে সা কখন তৈরি হয়? 36 ইঞ্চিতেই। আর উপরের সা কখন তৈরি হয়? ঠিক অর্ধেক, 18 ইঞ্চিতে। ওকে, তাহলে বিনার তারে সাকে স্থাপন করা হয়েছে 36 ইঞ্চিতে। আর আচ্ছা, বলছি তুমি তুমি একটু ইয়ে করে দেখাও না, এই চারটার মধ্যে একটু যদি কার্সার দিয়ে একটু গোল গোল করে দেখাও। আচ্ছা, কারসার দিয়ে গোল গোল করে হাতে, রাইট? ওয়েট। হুম। আচ্ছা, আমার এই কারসার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই একটা বিনা। তাহলে আমরা জানি, দেখো যে কোনো বিনা মানে কি, আমি তোমাদের ছোট ভাবে একটা এক্সাম্পল দিব। আচ্ছা, এই গিটার দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। গিটারটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। হ্যালো? আচ্ছা, দাও হ্যাঁ, দেখতে দাও, পাচ্ছি। গিটার দেখা যাচ্ছে না, রাইট? জাস্ট ওয়ান, স্টপ শেয়ারিং কোথায় গেল? আচ্ছা, এই যে গিটার গিটার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আর এই যে গিটারের এই যে মেরুটা, মানে এই যেখানে স্ট্রিং বাঁধা আছে, আর এই যে এখানে যে বাঁধা আছে, হুম। তাহলে এই যে যখন কোনো একটা স্ট্রিং ওপেন থাকে, দ্যাট শুড বি দ্য সাম। ওকে, এবার এই যে স্ট্রিং, মানে ফ্রম এখান থেকে টু এই পর্যন্ত, এই শেষ পর্যন্ত, এর ঠিক অর্ধেক ভাগে, যে যদি আমি চেপে ধরি, তাহলে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ঠিক অর্ধেক যেখানে হয়, ধরো এইখানে, তারপর যদি আমি স্ট্রিংটাকে প্ল্যাক করি, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আপার স্থা। ওকে, তো ঠিক এই যে যে টেকনিকটা আমি বললাম, তাহলে এইভাবে স্বরকে স্থাপনা করা হয়, যে একটা ওপেন স্ট্রিং, তার অর্ধেক। ঠিক আছে, তো এই হবে। তাহলে এবার আমি আবার সেই স্লাইডটা ব্যাক করে যাই। আচ্ছা, আমার দেখা যাচ্ছে তো এটা?
হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, তার মানে এই যে স্ট্রিংটা, তাহলে এটা হচ্ছে সা, এর ঠিক অর্ধেক যখন আমি চেপে ধরবো এই যে জায়গাটা, এই যে জায়গাটা, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আপার সা, মানে পরের সা। এবার মজার কথা হচ্ছে যে বাকি স্বরগুলো কি করে স্থাপন করা হয়েছে। তো বলছে যে এই যে সা থেকে, এই যে সা মানে যেটা আপার সা, আর যেটা লোয়ার সা মানে মুক্ত অবস্থা আছে, তার ঠিক মাঝখানে মানে এই মুক্ত অবস্থা, মানে এই যে মুক্ত অবস্থার এই আপার সা মানে এখান থেকে এই পর্যন্ত ঠিক মাঝখানে যে থাকবে, এই যে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত মাঝখানে যে থাকবে তার নাম হচ্ছে মা। ওকে, কেননা এটা দুটো সায়ের মাঝখানে থাকে, তার মানে এই মুক্ত অবস্থায় সা আর এই যে অবস্থায় সা, তার ঠিক মাঝখানে থাকে হচ্ছে মা। তাহলে 36 ইঞ্চি যদি তার হয়, তাহলে আপার অক্টে 36 ইঞ্চিতে থাকে শুদ্ধ সা, 18 ইঞ্চিতে থাকে হচ্ছে উপরের সা মানে পরের অক্টেভের সা, আর মা থাকে হচ্ছে এই 27 ইঞ্চিতে। ওকে, কারণ দেখো 18, এই যে, তার মানে 36 ইঞ্চির অর্ধেক হচ্ছে 18, রাইট? তাহলে এই 18 মানে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 18, মানে 18-এর অর্ধেক কত হয় 9, তাহলে এই যে 9, তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স কত হবে 18 প্লাস 9 ইজ ইকুয়াল টু 27 ইঞ্চি। তাহলে মা থাকবে কত ইঞ্চিতে, 27 ইঞ্চিতে। বুঝতে পারছি? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওই হ্যালো? নয়টা আরেকবার বলো, নয়ের মানে ব্যাপারটা। এই যে উপরের সা, এই যে 18 ইঞ্চি এটা, এই বিনার তার এখান থেকে, মানে এই যে বিনার তারটি দেখতে পাচ্ছ তোমরা, সেটা এখান থেকে এই যে খুঁটি থেকে শুরু করে মেরু পর্যন্ত 36 ইঞ্চি তো। হ্যাঁ। বিনার তারটি খুঁটি থেকে মেরু অবধি হচ্ছে 36 ইঞ্চি, ঠিক আছে? হুম। হুম। ওকে, তাহলে এই খুঁটি থেকে মেরু পর্যন্ত 36 ইঞ্চি, এর ঠিক অর্ধেকে হচ্ছে আপার সা, তার মানে 18 ইঞ্চি, অর্ধেক কত, 36 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হুম। কত হয়, 18। 18। তাহলে হুম। 18 ইঞ্চিতে সা আছে। তা বলছে যে আপারের সা মানে উপরের সা, আর এই যে লোয়ার সা মানে 36 ইঞ্চি যে সাটা আছে, এর ঠিক মাঝখানে যে থাকবে মানে এইখানে, হুম। হুম। সেটা হচ্ছে মধ্যম। মধ্যম মানে যে মিডলে থাকে। ওকে, হুম। তার হুম। মানে এবার এইটার মিডল মানে কি, এই 18 থেকে 36-এর মিডল ইজ ইকুয়াল টু কত, 18 ইঞ্চি, তার অর্ধেক ইজ ইকুয়াল টু 9, হ্যাঁ। তার মানে এইটা তো 9 ইঞ্চি। নয় নয়। তার মানে হুম। খুঁটি থেকে এখন এই মায়ের ডিস্টেন্স কত হবে, এইখানে যদি 18 হয় প্লাস 9 হুম। হুম। 27। ইজ আচ্ছা, আমার ইকুয়াল, একটা কোয়েশ্চেন আছে, বলছি যে নিশ্চয়ই। যদি 18, এটা হচ্ছে 36 ইঞ্চি, 18তে হচ্ছে আমার মানে আপার অক্টেভটা আসছে, একদম একদম একদম। তাহলে তার সাথে যদি আমি 9 যোগ করি তাহলে হচ্ছে 27, যেটা মধ্যম মানে 18 আর 36-এর মধ্যে মধ্যম স্বরটা পাচ্ছি 27। তাহলে একদম 27 থেকে আবার 9 যদি যোগ করি তাহলে তো সেটা আমার লোয়ার অক্টেভটা মানে সা আসার কথা, কিন্তু সেটা তো আসছে না, মানে 27 প্লাস না 27 আসছে প্লাস যদিও 9 কত এটা, হয়, হ্যাঁ মধ্যম 36ই আসছে না, ওটাই বুঝতে পারছি। 36 ইঞ্চি মানে মুক্ত টিম হয়ে গেল, তুমি জাস্ট প্ল্যাক করলে হয়ে গেল, রাইট? না, যেটা নর্মাল সা। মানে 9 প্লাস 9 মানে 18 প্লাস 18 36 পুরোটা ইয়ে ইয়েস হয়ে যাচ্ছে। ইয়েস হুম ইয়েস হুম। ইয়েস। ওকে, এটা বোঝা গেছে। এবার যে রাহবল বলছে যে এই যে টোটাল ডিস্টেন্স, এই যে 36 ইঞ্চি তার, এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, খুব মন দিয়ে ভাবো, 3 ভাগে ভাগ করছি 36 ইঞ্চি আগে, কত ইঞ্চি করে হয় তাহলে প্রত্যেকটা ভাগ? 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি 12। এখানে হবে এইরকম জায়গাতে একটা, এই 12 ইঞ্চি, রাইট? দেখতে পাচ্ছ কি? পেন দিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জাস্ট জাস্ট গিভ মি ওয়ান মিনিট। ওকে, চলো, আচ্ছা, পেন দিয়ে দেখাই। আচ্ছা, এই যে খুঁটি থেকে এই যে ডিস্টেন্সটা হচ্ছে, ধরো এই যে খুঁটি মানে এই যে পুরো তারটা হচ্ছে 36 ইঞ্চি, রাইট? আমি এটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে 12 ইঞ্চি কিরকম আসবে দেখো তো দেখি।
তাহলে এইরকম জায়গাতে একটা 12 আসবে, এই যে এইরকম জায়গায় একটা 12, রাইট? তাহলে 12, এখান থেকে 12 ভাগ করলে এইখানে একটা 12 আসবে, আর বাকিটা রিমেনিং 12 দেখো 3 ভাগে ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। বুঝতে পারলাম? আরে অন্য কালার চুজ করো। এবার বুঝতে পারছো? আবার ধর এই 36 তাকে 3 ভাগে ভাগ করছি, 36 ÷ 3 কত হয়? 12। তার মানে 12 ইঞ্চি করে তারটাকে আমি 3 ভাগে ভাগ করছি। ওকে, তো প্রথম আমরা বুঝে গেছি তাহলে সা হচ্ছে ওপেন সা, মানে যেটা মধ্য সপ্তকের সা সেটা হচ্ছে 36 ইঞ্চিতে, যেটা আপার অক্টেভের সা সেটা হচ্ছে 18 ইঞ্চিতে। ওকে, এবং এই দুটির মাঝখানে মানে আপার অক্টেভের সা এবং মধ্য সপ্তকের সা এর মাঝখানে মানে 27 ইঞ্চিতে হচ্ছে মাকে স্থাপন করা হয়েছে। ওকে, এইবার বলছে যে এই যে পুরো তার এটাকে আমি 3 ভাগে ভাগ করব। ওকে, তাহলে আমি এই খুঁটি থেকে ক্যালকুলেট করবো, অল টাইম খুঁটি থেকে। তাহলে এখান থেকে 12 ইঞ্চি আসবে হচ্ছে গিয়ে 3 ভাগে ভাগ করবো, এখানে একটা, এইরকম জায়গায় একটা, এই যে ফার্স্ট 12 ইঞ্চি, এর পরের 12 ইঞ্চিটা হচ্ছে এইখানে, তাহলে এই আর একটা 12 ইঞ্চি, আর রিমেনিং থাকবে 12 ইঞ্চি, তাহলে 12, 12, 12, 36, রাইট? 3 12 36। বলছে যে 2 নম্বর ভাগে, মানে 12 ইঞ্চির যে 2 নম্বর ভাগ, তার মানে হচ্ছে এই জায়গায় মানে 24 ইঞ্চিতে যে শটটা থাকবে সেটা হচ্ছে পঞ্চম। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, মানে সেকেন্ড বারোর ভাগটার মধ্যে তো। হ্যাঁ, তার মানে শেষ 12 ভাগটা, তার মানে এটা কত নম্বর তার তুমি হুম দেখো এখান থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে এই হচ্ছে 12, 12, 24 যখন হবে স্ট্রিং এর লেন্থ, তাহলে সেই জায়গাটায় থাকবে পঞ্চম। ওকে, তাহলে এই যে পঞ্চমটা দেখো 24 ইঞ্চিতে জন্য আছে। বুঝতে পারছি? হ্যাঁ এবার স্যার। তার মানে খাতায় টুকতে থাকো যে সা ইজ ইকুয়াল টু 36, আপার সা ইজ ইকুয়াল টু 18, মা ইজ ইকুয়াল টু 27, আর পা ইজ ইকুয়াল টু 24। এটা আমরা পেয়ে গেলাম। ভেরি গুড থিং। তা আমরা বলছি, আমরা যদি এখানে 3টে অক্টেভ ধরি, মানে যেহেতু 12, 12, 12, 36 আসছে, তাহলে 0 থেকে 12 হচ্ছে একটা প্রথম সাব পাচ্ছি, তারপরে ওই 12-এর পর থেকে 24 একটা সাব পাচ্ছি, এবং না তো, 24-এর পর থেকে না না 36 না না, একটা একদমই সাব। নয়, কোথায় পাচ্ছি আমরা? আমাদের সা 36 ইঞ্চিতে হচ্ছে। আমাদের তো 3টে অক্টেভ ধরতে হবে, না, মানে 3 অক্টেভ তিনটেই কেন ধরতে। ধরবো? আমার তো এখানে অক্টেভ নিয়ে আলোচনা হচ্ছে না, আমাদের এখানে আলোচনা হচ্ছে স্বরের স্থাপনা নিয়ে, রাইট? অক্টেভ এখানে তো অক্টেভের সাথে কোনো সম্পর্ক নেই। 3টে অক্টেভের স্বরের সংখ্যা সমান, এই অক্টেভে যা স্বর আছে ওই অক্টেভে তাই স্বর আছে, রাইট? তাহলে আমরা এখন ধরবো যে 18, 18 থেকে 36-এর মধ্যে যে যে স্বরগুলো আছে। না না, একদমই, আমরা ধরছি যে না না এই না, একদম একদম, ও তারটাকে ঠিক কথা বলেছে, ঠিক তিনটে। কথা বলেছে, যে হ্যাঁ, আমরা এখন যে স্বর নিয়ে আলোচনা 12 করছি ভাগ। সেটা 18 থেকে 36-এর মধ্যে যা যা আছে, হ্যাঁ, ঠিক আছে? আমরা মানে একটা একটা অক্টেভ। তারকে ভাগে ভাগ করছি, তাই তো? না, সেটা পরের কথা। চন্দন যেটা বললো, সরি, যে আমরা যে অক্টেভটা নিয়ে আলোচনা করছি সেটা একটা সিঙ্গেল অক্টেভ, ঠিক আছে? তো সেই অক্টেভে তার ডিস্টেন্স হচ্ছে 18 থেকে 36। ওকে, হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পারলাম? তাহলে আমরা কি কি পেলাম? আমরা পা পর্যন্ত পেয়েছি। এইবার বলছে এই যে পা যখন এখানে স্থাপিত হয়ে গেল, যখন এখানে পা দেখো যখন স্থাপন করা হয়ে গেছে এই যে 24 ইঞ্চিতে, তখন কি বলছে? একটা অদ্ভুত মজার কথা। তখন যেটা বলা হচ্ছে যে এই যে 24 ইঞ্চিতে যে যে পাটা আছে আচ্ছা, এখান থেকে যে, একটা কোয়েশ্চেন আছে। নিশ্চয়ই, পায়ের 24টা কি করে এলো? এই যে বললাম যে 3 ভাগে ভাগ করবো টোটাল লেন্থটাকে, তার 2 নম্বর ভাগে, তো তাহলে 12। তাহলে 12, 12, 24, 36, তার 2 নম্বর ভাগটা হচ্ছে 24। আচ্ছা আচ্ছা, ওই সাইডে, ওকে। তাহলে 12, 24, 36, তাহলে 2 নম্বর ভাগ কি? হুম 12 দুগুণে কত হয়? 24। হুম 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 হুম। ঠিক আছে, এইবার হুম। বলছে যে যখন পা কোনো বিনাতে স্থাপনা হয়ে যাবে, খুব মন দিয়ে ভাবো যে তারপরে পা থেকে সাইড ডিস্টেন্স মানে 24 থেকে 36। ওকে, 24 থেকে 36-এর ডিস্টেন্স কত হয়? 24 থেকে 12। 36 কত হয়?
12। বারো। গুড। তা বলছে 12। এই যে 12-র 3 ভাগ, না সরি সরি, আমি তাহলে এর ঠিক মাঝখানে, মানে পা থেকে সায়ের ঠিক মাঝখানে হচ্ছে গান্ধার অবস্থান করে। 6। তাহলে কত গান্ধার কতটা আসবে? তাহলে 24 আর এই 36 ভাগ করে অর্ধেক ভাগ করে দিয়েছি, তাহলে এই যে এইখানে, তাহলে এখান থেকে, তার মানে তোমার এই যে 24 এখান থেকে এই পর্যন্ত, এই যে ডিস্টেন্সটা আছে, এটা ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 12, 24 থেকে 36, মানে লাস্ট কোয়ার্টারে যে বললাম যে 12 ইঞ্চি, তার ঠিক মাঝখানে। তাহলে এর মাঝখানে কোথায় হবে? তা 12কে 2 দিয়ে ভাগ করে দাও, ইজ ইকুয়াল টু 6। তা 6। 24 + 6 ইজ ইকুয়াল টু 30, 30। 30। তার মানে গা কত থাকবে? 30 ইঞ্চি, 30। রাইট? বুঝতে পেরেছি? হুম। আর হ্যাঁ ঠিক স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার। সেই রকমই 30 থেকে 36, এই যে জিনিস মানে গা থেকে সা, যদি এইটাকে 3 ভাগে ভাগ করি, মানে 30 থেকে 36কে 3 ভাগে ভাগ করলে কত হবে? 30 থেকে 2 2 36 করে তিনটে আসবে, 2 2 মানে করে আসবে। 32। তাহলে 24 তার আর এদিকে। তাহলে তার প্রথম ভাগে, তাহলে তার প্রথম ভাগে থাকবে হচ্ছে রে। তাহলে 30 + 2 প্রথম ভাগ মানে 2, তারপরে এই 4, তারপরে 6, রাইট? তাহলে প্রথম ভাগে থাকবে হচ্ছে রে। তাহলে রে ইজ ইকুয়াল টু হবে, স্যার, আরেকবার এই ভাগটা আরেকবার বোঝান, আমি বুঝলাম না। কোনটা কোনটা আবার বলো। এই যে যেটা রে, রের যে আচ্ছা, ভাগটা হলো, মানে বলছে দুই দুই গা করে থেকে কিভাবে সা, ভাগটা হয়? মানে গা থেকে সা, এই যে ডিস্টেন্সটা হবে, তার 3 ভাগের প্রথম ভাগে থাকবে রে। আচ্ছা, মানে 6 কে আর কি দুই দুই করে তিনটে। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ, 2 2 বুঝতে দিয়ে ভাগ পেরেছি। হয়ে যাচ্ছে, 6/3 হ্যাঁ ইজ হ্যাঁ হ্যাঁ। ইকুয়াল টু 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে গায়ের প্রথম হ্যাঁ ভাগ কত হবে? 32 প্লাস, মানে গা প্লাস 2 ইজ ইকুয়াল টু 32। তাহলে রে হ্যাঁ থাকবে হ্যাঁ 32। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? সা, রে, গা, মা, পা। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি তো? হ্যাঁ স্যার। ওকে, বাহ। এইবার সমস্যা হয় যে আমি নি আর ধা কি করে পাবো। খুব একটা জিনিস মনে করো তো, যে আমরা যদি পাকে সা ধরি, ধরো আজকে আমরা যখন গান বাজনা করি হারমোনিয়ামে যদি পাকে সা ধরি, তাহলে সা থেকে রেড ডিস্টেন্স যা হয়, পায়ের থেকে তো ধায়ের ডিস্টেন্স তাই হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ। তাই হওয়ার কথা তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে পা থেকে সাইড ডিস্টেন্স যদি 18 হয়, এই দেখো 24 থেকে 18 মানে কত কত ইঞ্চি হয়? মানে এই যে পা, আর দেখো পা আর সা, এই 24 থেকে 18 মানে 6 ইঞ্চি হবে। 6। 4ই হবে। 24 থেকে 18, মানে 18 আর 24 কত হয়? 6 ইঞ্চি। 18 আর 6 হচ্ছে 24, রাইট? হুম তাহলে বলছে হুম এটাকেও আমি আবার সেই 3 ভাগে ভাগ করব। হুম যদি করি, তাহলে তার প্রথম ভাগে, প্রথম, ওই যে উপর থেকে প্রথম ভাগে থাকবে হচ্ছে নি, যেটা মরান যদি কমন নি, ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে পা আর এই সা, এটা ঠিক প্রথম 3 ভাগের যে ভাগ করি তার প্রথম ভাগে থাকবে নি। তাহলে 6 সেই সেম, 6/3, রাইট? তাহলে 18 + 2 ইজ ইকুয়াল টু 20। তাহলে নি কত থাকবে? নি থাকবে হচ্ছে 20-তে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এটা কি বুঝেছো সবাই মিলে? হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ। গেছে। গুড। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে ধাটা কি করে বের করবো। ধাটাই বের করা সবচেয়ে কঠিন কাজ, সেটা বলছে আর সবচেয়ে মজার ধা কথা। দিয়ে কোশ্চেনটা বেশি দেখেছি আমি। ধা দিয়ে কোশ্চেন, হ্যাঁ, ধাটা বেশি আসে, ধাটা বেশি আসে আমি দেখেছি। একদমই তাই। তো ধাটা যখন ক্যালকুলেটিভ বইতে আসে, তো ধাটা বের করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো তা সত্ত্বেও হবল সুন্দর ক্যালকুলেশন করে যেটা বের করেছে, সেটা হচ্ছে গিয়ে
যে এই যে ধরো আপার সা, ওকে, 18 থেকে 21, 21 থেকে 18 কত হয়? তিন। তিন বেশি, হ্যাঁ তিন। 3। 18 আর 3 21। তাহলে বলছে এই হুম। তিন ভাগের, মানে এই যে তিন ভাগের প্রথম ভাগে, মানে উল্টো দিক থেকে, মানে টুয়ার্ডস থার্ড ভাগে, তিন ভাগের এক ভাগে থাকবে হচ্ছে ই। আচ্ছা, মানে তাহলে এটা ওই 18 থেকে 27-এর ওটা যে কি ডিস্টেন্সটাকে তিন ভাগে ভাগ করলে প্রথম ভাগটাই হচ্ছে তাহলে 21 আসবে। একদমই তাই। তাহলে 18 থেকে 27 কত ভাগ হচ্ছে? এই মা থেকে সা। নয়। 9 9। আসছে। 9। হ্যাঁ হ্যাঁ, তিন ভাগ করলে প্রথম ধাপটাই ওটা। একদমই তাই। তাহলে তিন ভাগ করব মা থেকে সায়ে, তার তিন ভাগের প্রথম ভাগ থাকবে হচ্ছে ধা। তাহলে পা থেকে সায়ে তিন ভাগে এক ভাগে থাকবে নি, আর মা থেকে সায়ে তিন ভাগের এক ভাগে থাকবে হচ্ছে ধা। বুঝতে পারছি? এইটুকু সবাই এবার বুঝতে পারছো তো যে কি করে ভাগগুলো করা হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগ হচ্ছে তিন, আর একটা ক্ষেত্রে শুধুমাত্র দুই। ওকে, কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আবার আমি তাহলে আবার বলতে পারি। একবার কি পুরোটা সামারাইজ করবে নিশ্চয়ই। নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে যখন কোনো স্ট্রিং ওপেন থাকে, সেইটা যে স্বর দেয় সেটা হবে সা, রাইট? তার মানে যদি তারটা 36 ইঞ্চি হয়, তাহলে সেটা ওপেন, টিং করলাম, ইজ ইকুয়াল টু কত হবে? সা। ওকে, হ্যাঁ। বোঝাতে পেরেছি? ঠিক এই তারটিকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে যে পজিশন আসবে সেটা হবে হচ্ছে আপার সাই, পরের অক্টাভের সা, মানে সপ্তকের শেষ হয়ে গেল, রাইট? তাহলে এই 36 ইঞ্চি হুম। তারকে অর্ধেক করলে হয় 18 ইঞ্চি। তাহলে 18 ইঞ্চিতে আবার সাকে স্থাপনা করা হলো। কোন সা এটা? এটা হচ্ছে আপার অক্টাভের সা। ঠিক আছে? হুম। এবার বলছে যে নর্মাল সা, মানে এই টোটাল লেন্থ মানে 36 ইঞ্চির সা, আর এই যে আপার 36 ইঞ্চি। অক্টাভের সা, এই যে 18 থেকে হুম। 36 ইঞ্চি, এই যে ডিস্টেন্স, হুম। এর ঠিক মাঝখানে যে থাকবে তার নাম হচ্ছে মধ্যম। তাহলে 18 হ্যাঁ। থেকে 36 মানে কত ইঞ্চি? 18 ইঞ্চি। তার অর্ধেক হচ্ছে নয় হুম। ইঞ্চি তাহলে নয়। 18 + 9 মানে ঠিক এই জায়গাটা হবে। 27। তাহলে 27 সাতাশে ইঞ্চি। থাকবে মা। ওকে, হুম। এবার বলছে হুম। যে এই যে পুরো স্ট্রিংটা, যে 36 ইঞ্চির স্ট্রিংটা, এটাকে যদি আমি তিন ভাগে ভাগ, হুম। যদি তিন ভাগে ভাগ করি, তাহলে 2 নম্বর ভাগে থাকবে হচ্ছে পা। তাহলে তিন ভাগে ভাগ করেছি মানে 12 ইঞ্চি 12 ইঞ্চি করে। তাহলে 12 ইঞ্চি 2 নম্বর ভাগে কত থাকছে? 24 ইঞ্চি, রাইট? হুম। তাহলে পা হবে কততে? 24। 24-এ। ওকে, এবার বলছে যে পা হুম। থেকে মুক্ত সা মানে 36 ইঞ্চি, মানে 24 থেকে হুম। 36, এর ঠিক মাঝখানে যে থাকে সে হচ্ছে গান্ধার। মানে 30-এ হবে। 24 থেকে 36 ইজ ইকুয়াল টু 12, 12 ডিভাইডেড বাই 12, হাফ তার ইজ হাফ ইকুয়াল টু হচ্ছে 6। 6। 24 + 6 তাহলে ইজ ইকুয়াল 24 টু প্লাস 6, 30। 30। তার মানে গা থাকবে 30। হ্যাঁ, ওকে, 30-এ। হুম। বুঝতে পেরেছি? এইবার হচ্ছে, হ্যাঁ স্যার। বলছে যে গা থেকে সা মানে 30 থেকে 36, এইটাকে যদি আমি 36। তিন ভাগে ভাগ করি, তাহলে তার প্রথম ভাগে থাকবে মানে হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 6। হ্যাঁ। তাহলে 30 থেকে 36 মানে 3, 6, তাকে 3 দিয়ে ভাগ করলে 2 6। দিয়ে পাচ্ছে। তাহলে 2 হবে 2 হচ্ছে 2, হ্যাঁ। 32, 34, 36। তাহলে প্রথম ভাগ মানে হ্যাঁ, 32-এ থাকবে কে? 32 রে। রে। তাহলে আমি সা রে গা মা পা পেয়ে গেছি, শেষ, হুম। কমপ্লিট। এবার ধা হুম। পাবো কি করে? তো বলছে ধা হচ্ছে পাবো যে মা থেকে আপার অক্টেভের সা, মানে হুম। 27 থেকে উপর অক্টেভের সা, একে যদি আমি হুম। তিন ভাগে ভাগ করে দিই, তাহলে তার প্রথম ভাগে হুম। যে থাকবে সে হচ্ছে ধা। তাহলে 18 থেকে 27 ইজ ইকুয়াল টু 9। 9-কে 3 দিয়ে ভাগ 9। করতে হয়, 3 3 করে। তাহলে 18 থেকে 3 3 করে। তার মানে 18 + 3 ইজ ইকুয়াল টু 21। তাহলে 21। 21 21 ধা। ধা। 21 থাকবে ধা। আর তাহলে নি পাবো কোথা থেকে? সেম ভাবে বলছি যে পা থেকে সাকে যদি আমি তিন ভাগে ভাগ করি, ওকে, হুম। তাহলে তার প্রথম ভাগে থাকবে নি। তাহলে পা থেকে সা হচ্ছে 6, রাইট? হুম।
তিন ভাগে ভাগ করলে দুই দুই হুম, করে ভাগ হচ্ছে, তাহলে 18+2 = 20। 20। কিন্তু মজার কথা হচ্ছে, এই যে আমি ভাগটা করলাম, এটা হচ্ছে অহবলের শুদ্ধ স্বর, বুঝতে পারছি। কিন্তু আধুনিক হুম, গানে দেখা যায় যে এই স্বরটি আসলে কাফি ঠাটের মতন। তার মানে এইখানে যে গা, যে যে 30-এ আছে, বুঝতে পারছি, আর এই হুম। যে টি, মানে যে 20-তে আছে, সেটা বেসিক্যালি কোমল স্বর আজকের দিনের। এই দেখো আমি পাশে লিখেছি যে মডার্ন কোমল নেই, মডার্ন কোমল গা। মানে দুটোই কি কোমল গা আর কোমল নি? একদম মানে মডার্ন কাফি থাটের মতো। কারণ তখনকার দিনে কাফি থাটের মতন স্কেলটাই ছিল হচ্ছে শুদ্ধ স্কেল। ওকে, আচ্ছা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মানে এখানে কোমল আর কোমল গাটাকেই ন্যাচারাল ধরা হয়েছে। একদমই তাই। তার মানে এটা যে শুদ্ধ স্কেল, তার মানে এই যে ঠিক আগের কোশ্চেন যে আমি যে এখানে যে কোথায় গেল, ওকে, এই যে ঠিক আগের স্লাইডে এই যে প্রশ্নটা লেখা ছিল যে পণ্ডিত অহবল কোথায় শুদ্ধ গা আর শুদ্ধ নি, মানে অ্যাজ পার অহবল কোথায় প্লেস করা হয়েছে। তাহলে এবার আমাকে এটা দেখে বলো তো যে কোথায় শুদ্ধ গা আর কোথায় শুদ্ধ নি প্লেস করা হয়েছে। 30-এ আর 20-তে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এই যে হবে, তাহলে এই যে 1 নম্বরটা রাইট, 30 আর 20, বুঝতে পারলাম। একদম। আর ঠিক যেমন হ্যাঁ আগে একটা প্রশ্ন এসেছিল যে অহবল কোথায় 36 তারে কোথায় শুদ্ধ মধ্যম প্লেস প্লেস করেছে, কোথায় হবে, এটা তো বলতে দেখা লাগবে না ওটা। 27। 27-এ। 27। কেন 27-এ? ওই যে 18 থেকে 36-এর ঠিক মাঝখানে, তাহলে 18 হ্যাঁ প্লাস হ্যাঁ, মাঝখানে। 27, হুম, রাইট? আবার এই যে পরের হুম। কোশ্চেনটা যে কোথায় অহবলে শুদ্ধ নি প্লেস করা আছে, = 20-তে। 20-তে। বাহ, এই, হুম। তাহলে ভাবো তো যতগুলো প্রশ্ন নেটে এসছে এখন পর্যন্ত, এবং যেই কোশ্চেন আসে তোমরা সব জেনে গেলে, তাই তো। দুটো কোশ্চেন এখনো আছে যেটা এখনো আমরা ডিসকাস করিনি, যেটা এই এতক্ষণ তর্ক হচ্ছিল। কি তর্ক হচ্ছিল? যে স্বরের শ্রুতির সংখ্যা যদি 22 হয়, স্বরের সংখ্যা কি করে 29 হয়। এবং যে প্রশ্নটা এই যে এখানে এসেছিল যে হাউ মেনি শুদ্ধ অ্যান্ড বিকৃত স্বর অফ অহবল, রাইট? তার আচ্ছা, মানে আগের যে একটা কোয়েশ্চেন ছিল ওই কোয়েশ্চেনটা কই সলভ করা হলো না? ওই আগে কোনটা? একটা তীব্রতর গা, আগের স্লাইডে। এখানে? না, এরও আগে একটা, এটার আগে। না না, এইটা আগে না, এটার পরে, এইখানে। হ্যাঁ হ্যাঁ, এইটা। হ্যাঁ, তো এই যে এই তার মানে ওই যে এই যে কোয়েশ্চেনটা যে বিকৃত স্বর কোথায়, তাহলে এই যে এইখানে যে জিনিসটা লেখা আছে দেখো, এই যে পূর্বগা, তীব্রনী, তাহলে এগুলো হ্যাঁ সব হ্যাঁ। বিকৃত স্বর, রাইট? তার মানে আমি যদি বিকৃত স্বরের এই প্লেসমেন্টটা বুঝতে পারি তাহলে ঝামেলা মিটে গেল, রাইট? তাহলে আমি ওইটাও জেনে যাবো যে কেন অতগুলো শ্রুতি এসছে, তাই না? এবার দেখো, এই যে ছবিটার ঠিক পাশে দেখো একটা একটা জিনিস লেখা আছে, এই যে শ্রুতি, রাইট? লেখা আছে তো শ্রুতি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ এই যে স্যার। আমি গোল করছি, এই যে শ্রুতির উপর বেস করে যে স্বরের স্থান, এই যে এতক্ষণ যেটা পড়লাম সেটা প্র্যাকটিক্যাল হইতে, যে বিনা তারে কি হবে, বুঝতে পারছি। এইবার হচ্ছে এই ছাড়া থিওরিটিক্যাল শ্রুতি অনুযায়ী যে স্বরের পজিশন হবে, তাতেও সেটা নিয়েও অহবল একটা বিস্তৃত ডিসকাস করেছে। কি বলেছেন? উনি বলেছেন যে কোনো স্বর, যে কোনো স্বর খুব ইম্পর্টেন্ট, তাকে যদি আমি রেফারেন্স ধরি, মানে ধরো তুমি একটা যে কোনো স্বর ধরো গা, গা ধরে নাও, কোনো সমস্যা নেই। ধরো একটা স্বর আছে গা, তাহলে তার কি কি বিকৃতি হতে পারে শ্রুতি অনুযায়ী? বলছে যে তার আগের শ্রুতি পরের শ্রুতির তার প্লেসমেন্ট অনুযায়ী তার নাম হবে, বুঝতে পারছি। কিছু বোঝোনি তাই হুম। তো? তার এইটা বলার আগে খুব মন দিয়ে তোমাদের মাথায় চোখ বন্ধ করে ভাবো যে 22টি শ্রুতিতে কোথায় কোথায় স্বরের স্থাপনা করা আছে, কোথায় কোথায় স্বরের স্থাপনা করা আছে। 4 নম্বরে আছে সা, 7 নম্বরে আছে রে, রাইট? 9 নম্বরে আছে গা, 13 নম্বরে আছে মা, 17 নম্বরে আছে পা, 20 নম্বরে আছে ধা, আর 22 নম্বরে আছে নি, রাইট? হ্যাঁ স্যার। এইটুকু আমরা সবাই জানি তো। হুম। হ্যাঁ। তার মানে আমি যদি কোনো একটা স্বরকে রেফারেন্স ধরি, যে কোনো একটা স্বর,
তুমি যে কোনো ধরতে পারো। আমি ধরো রে ধরলাম, যে রে, তাহলে রে কত নম্বর শ্রুতিতে আছে? 7। 7 নম্বরে। তার মানে রে থেকে যে আগের স্বর সা, সে কত নম্বর শ্রুতিতে আছে? 4 নম্বরে। 7। তাহলে রে থেকে সাইড ডিস্টেন্স কটার শ্রুতি? 3। 3টি শ্রুতি। আবার রে থেকে গাইড ডিস্টেন্স কটি শ্রুতি? দুটি। গুড। দুটো। তার মানে আজকে আমি যদি রে কে রেফারেন্স ধরি, তাহলে রের বিকৃতি কি কি হতে পারে? নিচের দিকে হতে পারে, মানে টুয়ার্ড সাইড দিকে সে নামতে পারে, আবার টুয়ার্ড গায়ের হুম, দিকে সে উঠতে পারে, রাইট? উঠতে পারে। হুম, হুম। গায়ের দিকে যদি রে ওঠে, তাহলে সে কতটা উঠতে পারবে? দুটো গুড। শ্রুতি। আর যদি নামতে পারবে তাহলে কতগুলো নামতে পারবে? 3টে শ্রুতি। গুড। তাহলে রে কতগুলো, তাহলে রের যথাসম্ভব পজিশন কতগুলো হবে, বিকৃত পজিশন? 5টা। গুড। 5টা। ঠিক এভাবে গা এবং ধা এবং নিয়ে ক্যালকুলেট করে নাও, গুণে দেখো তো যে 22টি হচ্ছে কিনা। তাহলে রে হতে পারে 5টা, তাহলে গা নিচের দিকে নামতে পারে 2টি, উপরের দিকে উঠতে পারে 4টি, রাইট? হ্যাঁ কি না? কারণ গা থেকে মায়ের ডিস্টেন্স 4টে শ্রুতি, তাহলে 6টি। তাহলে 6 এর 5-এ 11টি হয়ে গেল। পা এবং সা এবং মা অচল স্বর, এরা সাধারণত নড়ে না। এবার ধা এর ক্ষেত্রেও সেম হবে। ধা টুয়ার্ডস পায়ের দিকে আসতে পারবে 3টি, ওখানে যেতে 5টি, তাহলে 10টি হয়ে গেল। 10 আর 16টি। আর নিয়ের ক্ষেত্রে কি হবে? নিয়ের ক্ষেত্রে কোনো লোয়ার বিকৃতি হয় না, আমরা সবাই জানি। নিয়ের ক্ষেত্রে শুধুমাত্র ওই কাকলি কৌশিক আর এই 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 দুটো হয়। তাহলে 2টি 12টি। তো এইভাবে তোমরা পুরো সবকটা স্বরের ক্যালকুলেট করো, যে দেখতে থাকো যে কি কি হতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা, যে কেন ওই এতগুলো সূত্র, এতগুলো স্বরের নাম আসলো। এবার মন দিয়ে ভাবো, খুব মন দিয়ে ভাবো, যে যখন তুমি বলছো যে গা একটি শ্রুতি নেমে গেছে, মানে টুয়ার্ড রের দিকে, তার মানে সেটাকে কি বলবো? অহবল বলছে যখন শ্রুতি নিচের দিকে নামে, মানে যখন কোনো স্বর তার শ্রুতি পজিশন থেকে নিচের দিকে নামে, মানে টুয়ার্ডস আগের স্বরের দিকে আসে, তাকে বলা হয় কোমল স্বর। ঠিক আছে? একটি কোশ্চেন সবাই আসে, যে সব জায়গায় আসে, যে সর্বপ্রথম কোমল স্বর কে বলেছে? কি উত্তর হবে? সবাই কি বলে? অভ সবাই বলে লোচন পণ্ডিত বলে, রাইট? কিংবা কেউ বলে হৃদয় নারায়ণ দেব। কিন্তু এখানে পরিষ্কার তো দেখতে পাচ্ছো যে সর্বপ্রথম কোমল স্বর কে ইউজ করেছে? সবার প্রথম কোমল ও স্বর ইউজ বল। করেছে অহবল। অহবল, right? অহবল। একদম, তাহলে এটা মাথায় রাখা যাবে। তাহলে এরপর থেকে যখন পরীক্ষা আসবে, সে কোমল স্বর কা উল্লেখ কিসনে কিয়া, হু মেনশন দ্য কোমল স্বরা, কি উত্তর হবে? অহবল। ও অহবল। বলো। অভ তাহলে অহবল কি বলছে? বলছে যে যে রেফারেন্স স্বর, তুমি যে কোনো স্বর থেকে রেফারেন্স ধরো, সেটা যদি নিচের দিকে নামে, মানে টুয়ার্ডস আগের স্বরের দিকে আসে, তাহলে তার সিকোয়েন্সটা কিরকম হবে শ্রুতির হিসাবে? কিরকম হবে? প্রথম যদি একটা স্বর নামে নিচের দিকে, মানে ধরো রে ছিল তোমার হচ্ছে 9 নম্বরে, তাই তো? না সরি, 7 নম্বরে। তাহলে রে আসলো 6 নম্বরে। তাহলে তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে চুত্ত কোমল। রে, কিংবা আচ্ছা। কোমল রে। হুম। বুঝতে পারছি? তার মানে যে চুত্ত রে হ্যাঁ। আর কোমল রে ইজ ইকুয়াল টু একই স্বর। দেখো আমি যেমন ব্র্যাকেটে কোমল, ব্র্যাকেটে চুত্ত লেখা আছে, রাইট? তার মানে নিজের স্বরস্থান থেকে চুত্ত মানে পতিত হয়েছে, নিচের দিকে চলে এসেছে। তার মানে চুত্ত রে ইজ ইকুয়াল টু কোমল রে ইজ ইকুয়াল টু ওই দ্যাট স্বর, রাইট? 6 নম্বর শ্রুতি। তাহলে বুঝতে পারছো তো যে একটা পজিশনে কতগুলো নাম, এই যে কোমল কিংবা চুত্ত। বুঝতে পারছি? হ্যাঁ। ঠিক এখানে তো তারপরে যে এখানে তো বিকৃত স্বরের অনেকগুলো নাম আছে। হ্যাঁ, কৌশিকী নিষাদ, কাকল নিষাদ, চ্যুত সরোজ, অচ্যুত সরোজ, বিকৃত ঋষভ। একদমই তাই। আর তারা সাধারণ। সেটাই তো বলছি। তার মানে দেখো, এই যে তুমি বলো চুত্ত সরোজ অচ্যুত সরোজ, তার মানে অচ্যুত সরোজ মানে যে স্বর চুত্ত হয়নি, রাইট? অচ্যুত সরোজ আর চুত্ত সরোজ মানে কি, যে স্বর সরোজ নিজের একটি সূত্র নিচের দিকে নেমে চলে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গাটা তো আবার কৌশিকী নিষাদের, হ্যাঁ কি না? হ্যাঁ। তার কিন্তু মানে যদি এগুলো নিয়েও বলি তাহলে সে আহ, এখানে আহবলের যে 29টা স্বর, সেটার সাথে তো কোনো সম্পর্ক দেখছি না। কেন? কেন দেখতে পাচ্ছ না?
কেন দেখতে কারণ পাবো? আমি যদি 22টা শ্রুতি ধরি তার প্লাস তা 12 সেখানে করলে ধরো তো অনেক। 22টি শ্রুতির 7টি শ্রুতি হুম, শুদ্ধ স্বর খেয়ে বসে আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ তাহলে একটু হ্যাঁ। এঁকে কতগুলো শ্রুতি দেখাও না, থাকবে? এটা সাইডে, তুমি একটু সাইডে এঁকে দেখাও না, তাহলে তো হয়ে যাবে। আমায় বলো যে 22টি শ্রুতির 7টি শ্রুতি শুদ্ধ স্বর খেয়ে বসে আছে, তার মানে কতগুলো শ্রুতি বাকি থাকবে? 4টি বাদ 15টি। গেলে 15টি। তার মানে 15টি তুমি নাম এমনি পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 15 থেকে আর কতগুলো বেশি হলে আরো 22 হয়? 5টি বেশি হলে, সরি, সাত- 7টি বেশি হলে, 7টি। হুম হুম। রাইট? তাহলে এই তুমি বলে অচ্যুত সরোজ, সরোজের তো আমি একটু বলছি কোনো চ্যুতি হয় না, তাহলে কিন্তু আমি অচ্যুত সরোজ বলে হুম, একটা স্বর পাচ্ছি অহবলের কাছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট? চুত্ত মধ্যম স্বর হুম। পাচ্ছি আমি, চুত্ত পঞ্চম একটা স্বর পাচ্ছি, যেটা অন্য জায়গায় কথা কথা নয়। তাহলে যখন 3টি অ্যাড হয়ে গেল, এরপরে দেখো আবার অ্যাড হয়েছে যে কোমলতম যে স্বরটা, মানে পূর্ব, এই যে শব্দ স্বরটা ইউজ করা হয়েছে, পূর্ব গান্ধার বলে একটা স্বর হয়। কিন্তু মজার কথা, পূর্ব গান্ধার ইজ ইকুয়াল টু তীব্র রে, রাইট? কিন্তু গান্ধারের তো আমরা 3টে ইয়ে ভ্যারিয়েন্ট পাই না, একটা হচ্ছে শুদ্ধ, সাধারণ আর অন্তর। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে অহবল তো সেভাবে ক্লাসিফিকেশন করেননি। অহবল কি বলছে, শ্রুতির উপর বেস করে হবে। যদি উপরের দিকে ওঠে, তাহলে প্রথমটা হচ্ছে তীব্র, তারপরটা তীব্রতর, তারপরটা হচ্ছে অতি তীব্রতম। এবার প্রশ্ন হচ্ছে অতি তীব্রতম গান্ধার যদি আমি বলি, সেটা ইজ ইকুয়াল টু কোন স্বর হবে? ইজ ইকুয়াল টু মধ্যম হয়ে যাবে, রাইট? দেখো যেন লেখা আছে হ্যাঁ এখানে, হ্যাঁ। অতি তীব্রতম গান্ধার মানে তুমি বা যেখানে মা, রাইট? গায়ের উপর তো মা থাকে। কিন্তু অতি তীব্রতম বললে তো তাহলে আমরা যদি কোমল গান্ধারটা নিই তাহলে কোমল হলে একটা গা, দুটো গা, আর অতি তীব্রতম হয়ে যাচ্ছে না তীব্র। না, না। আমাদের যে গান্ধার, যেখানে এই যে অহবল স্থাপন করেছে, সেটা বেসিক্যালি যে গান্ধার, সে কোন দিকে যেতে পারে, সে টুয়ার উপরের দিকে উঠতে পারে, মায়ের দিকে। তাহলে যদি সে একটা শুধু উপরের দিকে ওঠে, সেটা তীব্র গান্ধার, রাইট? কিংবা না, সাধারণ সেটা তো গান্ধার। শুদ্ধ, যেটা এখন শুদ্ধ গা বলছি না 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 আমরা। না, ঠিক তার পরেরটা, মানে তীব্রতর যে গান্ধার, সেটা হচ্ছে অন্তর্গান্ধার, বা এখনকার দিনে শুদ্ধ গান্ধার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তীব্র যেটা। এটা তীব্রতর। ওকে। তাহলে তীব্র কোনটা হচ্ছে স্যার? প্রথম শ্রুতি যদি যায়, এটা গান্ধার যদি নিজের 10 নম্বর শ্রুতিতে স্থাপন হয়, তাহলে সেটা হবে তীব্র। যদি 11 নম্বর শ্রুতিতে স্থাপন স্থাপন হয়, এখন তাহলে সেটা তাহলে হবে হচ্ছে তীব্রটা তীব্রতর। যদি তীব্রটা আমরা এখন যদি স্বর হিসেবে ধরি তাহলে কোন স্বর এখন তীব্রটা? কোনো স্বর নেই, এখনকার দিনে তীব্র কোনো স্বরই নেই। এখনকার দিনে তীব্র কোনো স্বর নেই, এখনকার দিনে যে শুদ্ধ স্বরটা বা শুদ্ধ গান্ধার আমরা চিনি, সেটা বেসিক্যালি অন্তর গান্ধার, ইজ ইকুয়াল টু এই স্কেল অনুযায়ী তীব্রতর গান্ধার। হ্যাঁ হ্যাঁ, অন্তরটা এখন শুদ্ধ, যেটা এখন শুদ্ধ। হুম। ঠিক আছে? বুঝতে পারলাম? ঠিক এই যে ক্যালকুলেশন গুলোর জন্য, এই যে এত একই স্বরের ডিফারেন্ট নাম, রাইট? তাই জন্য উনি নিজের বইতে শেষ পর্যন্ত বলেছে, দেখো এত কনফিউশন আমিও ক্রিয়েট করছি, উনি নিজে স্বীকার করছেন যে আমি এই যে কনফিউশন ক্রিয়েট করছি, এই কনফিউশনের মধ্যে তোমরা থেকো না ভাই। এর থেকে ভালো আমি বলে দিচ্ছি যে কোন স্বর ইজ ইকুয়াল টু কোন স্বর। বুঝতে পারলাম? তাই উনি সেটা বলে লিখে বলে পড়েছি, দিলেন হ্যাঁ হ্যাঁ। টেকনিক্যালি যে এই স্বর ইজ ইকুয়াল টু এই সেম নামের স্বর। সো দ্যাটস ওয়াই দ্য টোটাল নাম্বার অফ দ্য বিকৃত স্বর বিকেম 22, যেখানে হওয়ার কথা ছিল আরো বেশি, 39টা হওয়ার কথা ছিল বিকৃত স্বর। সেখানে উনি বললেন, ভাই 39টা মেনো না তোমরা, আমি 10টা আরো কমিয়ে দিচ্ছি, কেননা এই 10টি একই নামের স্বর। মানে তুমি ভাবো যে যেটি কোমল গান্ধার মানে তখনকার দিনে, সেটা ইজ ইকুয়াল টু তীব্রতর ঋষভ, রাইট? খুব মন দিয়ে ভাবো। তীব্রতর। মানে ধরো এই যে রেফারেন্স স্বর, ভাবো এখানে ধরো গান্ধার, তাহলে ওর থেকে তুমি হ্যাঁ ধরো 3টে শ্রুতি আছে, রাইট? আবার ঋষভ যদি 3টে হ্যাঁ, শ্রুতি উপরে ওঠে। তীব্রতর হবে তখন তো তীব্রতরই আসবে, মানে 3 নম্বর শ্রুতি যদি হয় রে, ইয়েস। তখন তীব্রতর হবে, হ্যাঁ। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? দেখো তার মানে সবই এক, মানে ওই যে সি শার্প ইজ ইকুয়াল টু ডি ফ্ল্যাট, এটা তো মানো সবাই, রাইট? তার মানে যে শর্টটি সি শার্প, সেটি বেসিক্যালি ডি ফ্ল্যাট। ওকে। তাহলে সেই শ্রুতি অনুযায়ী যদি আমি ধরি তাহলে তো গান্ধার তীব্রতম হওয়ার কথা নয়, কারণ গান্ধারের তো দুটো শ্রুতি। গান্ধারের দুটি শ্রুতি আগে, গান্ধারের দুটি শ্রুতি তো আলো শ্রুতি তো পরে আছে, সে তো উপরের দিকে উঠতে পারে, রাইট? সে তীব্র অবস্থায়, তীব্রতর অবস্থায়, তীব্রতম অবস্থায় যেতে পারে, রাইট? যেতে পারে, হ্যাঁ হ্যাঁ। কোমল হলে নিচের দিকে নামবে, কিন্তু তীব্র হলে গেলে তো উপরের দিকে উঠতে পারবে, রাইট? তাহলে গান্ধার স্বরেরই ইটসেলফ কতগুলো বিকৃত ফর্ম হতে পারে যদি গান্ধার রেফারেন্স হয়?
তাহলে গান্ধারের নিচে আছে দুটি শ্রুতি, রাইট? 7, 8, 9 মানে একটি শ্রুতি সে নামতে পারবে। তার মানে একটা, এই যে চুত্ত গান্ধার হবে, কারণ নিচে রে বসে আছে। তাহলে একটি, এবং সে উপরের দিকে তিনটি উঠতে পারবে, মানে 1, 2, 3, 4। তার মানে গান্ধারে টোটাল বিকৃতি হবে 4টি, ঋষভে টোটাল বিকৃতি হবে হচ্ছে 5টি। তাহলে এইভাবে যোগ করতে থাকুক, সবকটি স্বরের টোটাল যে বিকৃতি হবে সেটা ইজ ইকুয়াল টু 22টি হবে। কিন্তু ওকে, আহ্বল তো তিনটি ভ্যারিয়েন্ট বলেছিলেন না, মানে তীব্র, তীব্রতর, অতি তীব্র, তীব্রতম আর অতি তীব্রতম, যেটা এটা মানে উপরের দিকে তিনটি তো। উঠবে, এটা উপরের দিকে উঠবে। নিচের দিকে আচ্ছা নামলে আচ্ছা, কোমল, কোমলতর, কোমলতম কিংবা পূর্ব। মানে নিচের দিকে আরো তিনটে। হ্যাঁ, তার মানে ভেবে দেখো, তাহলে এক একটা স্বরের তাহলে শ্রুতি ভেদে কতগুলো করে তাহলে হতে পারে? তিনটে তিনটে ছটা, আর একটা ন্যাচারাল নোট, 7টা। 7টা, রাইট? ব্যাপারটা বোঝাতে পেরেছি তো সবাইকে? সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। না হ্যাঁ স্যার বলার আগে ভেবে তাহলে তো দেখো কিন্তু। সব সব ঘরেরই 7টা করে আসতেই পারে। আসতেই পারে। না না, 7টি করে সব স্বরে আসবে না, মানে যার যতগুলো শ্রুতি সে সবগুলো ওঠানে নামা করতে পারবে, মানে আগে পিছিয়ে যতগুলো শ্রুতি আছে আর কি। মানে যতগুলো স্বরের আগে কিংবা পরে, এই দেখো রেফারেন্স টোনটা যেন মাঝখানে লেখা আছে, তার আগে কিংবা পরে সে যদি কোথাও স্থাপিত স্থাপিত হয়, তার উপর বেস করে হবে। যেমন ধরো গান্ধারের আগে কতগুলো শ্রুতি আছে, একটি মাত্র শ্রুতি ফাঁকা আছে গান্ধার, রাইট? গান্ধারের আগে মানে গান্ধার নিচের দিকে একটি মাত্র স্বর নামতে হ্যাঁ। পারে, কিন্তু উপর দিকে সে তিনটি স্বর হুম। উঠতে পারে, কেননা 4 নম্বর স্বরে গিয়ে বসেছে মধ্যম, মানে এইখানে হচ্ছে মধ্যম, রাইট? হ্যাঁ। তাহলে গান্ধার হ্যাঁ এইটা হ্যাঁ, হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, আবার নিচের দিকে একটা হতে পারে, মানে এইখানে হতে পারে। তাহলে ব্যাপারটা ঠিক হুম। ওই হুম। সারনা চতুষ্টয়ের মতোই হয়ে যাচ্ছে। একদম, তার মানে একটা স্বর যতগুলো নামতে পারবে উঠতে পারবে। আবার দেখো ঋষভের ক্ষেত্রে দেখো একটা স্বর বেড়ে যাবে, কারণ ঋষভের আগে 4টি স্বর আছে, রাইট? মানে 4টি শ্রুতি আছে। তাই হুম। এটা যদি ঋষভ হতো, তাহলে ঋষভ নিচের দিকে 1, 2, 3টি নামতে পারতো, আর উপরের দিকে হুম। একটা, দুটো উঠতে পারতো, দুটো। রাইট? হ্যাঁ। তাহলে ঠিক এই হুম। তার মানে ভাব কি, এবার মজার কথা দেখো, একটা মজার জিনিস। ধরো ঋষভ উপরের দিকে উঠছে, এটা ধরো ঋষভ ও উপরের দিকে উঠছে, রাইট? তার মানে প্রথম যেটা উঠবে সেটা তীব্র ঋষভ হবে, তাই তো? হুম। কিন্তু ভাবো তো গান্ধার যদি সেই একই সময় নিচের দিকে নামে, ধরো এবার এখন এটা গান্ধার, সে নিচের দিকে নামছে, তাহলে সে কোমল গান্ধার হবে, রাইট? তাহলে হ্যাঁ। কোমল কোমল হবে। হুম। গান্ধার আর এই তীব্র ঋষভ এই দুটো তো একই স্বর, হুম। তার শুধু নামটা ঠিক। আলাদা, রাইট? তার মানে যখন হুম। তুমি হুম। নাম হুম। ধরে ডাকছো, না, তুমি তীব্র একই ঋষভ স্বর বলছো, তুমি হয়তো হবে কোমল না, কিন্তু গান্ধার ওই বলছো, স্বরেরই একটা তীব্র রূপ, একটা কোমল রূপ। রাইট? তার মানে না, তুমি একই যখন, হুম। স্বরই। তার মানে তুমি যখন একটা স্বরকে বলছো তীব্র ঋষভ, আমি বলছি না ওটা কোমল গান্ধার, তার মানে বেসিক্যালি ওটা একই স্বর, শর্টটা একই নামের স্বর। সেম। নামের ভেদে আলাদা। তাই ওই যে 22টি যে তোমরা পাচ্ছ বিকৃত স্বর, ওটা বেসিক্যালি 22টি বিকৃত স্বরের নাম। হুম। মানে আসল গায়ের বিকৃত অ্যাকর্ডিং স্বর, দেখতে গেলে ওটা কোমল, কোমল গা হয়ে যাচ্ছে। মানে যদি গায়ের অ্যাকর্ডিং দেখায় রে হতে গেলে ওটা তীব্র, মানে একদমই তাই, রে যদি হয় তাহলে ওটা কোমল গাই হয়ে যাচ্ছে। একদমই একদম। তার মানে দেখো জিনিসটা একই, শ্রুতি পজিশনটা একই, নাম আলাদা। তুমি রেফারেন্স হুম। টোনটা কাকে ধরছো তার এগেন্স্ট, তুমি যদি ঋষভকে রেফারেন্স ধরো তাহলে সেটা তীব্র হবে, যদি তুমি গান্ধারকে রেফারেন্স ধরো তাহলে সেটা কোমল হবে, কোমল যুক্ত। রাইট? তার মানে দেখো জিনিসটা একই থাকছে, শুধু নাম আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এই যে হুম। বললাম যে 22টি বিকৃত স্বর আর 7টি শুদ্ধ স্বর, তাহলে এই যে 22টি বিকৃতি, সেটা হচ্ছে নাম বিকৃতি, নট দ্য পজিশন ওয়াইজ বিকৃতি। পজিশন ওয়াইজ হুম। বিকৃতি 15টি পসিবল, কারণ 22টি শ্রুতিতে 7টি শুদ্ধ স্বর বসে আছে, বাদ দাও, তাহলে 15টি অরিজিনাল বিকৃতি পসিবল। তার মধ্যে আবার সা আর পা কখনোই বিকৃত রূপ দেখা যায় না, রাইট? হুম। তাহলে তো দ্যাটস ওয়াই এই যে যা বিকৃতি তোমরা দেখছো সবই হচ্ছে নাম বিকৃতি। এবার আমি আগের স্লাইডে চলে যাই। তার মানে এই যে যে শুদ্ধ আর বিকৃত বুঝে গেছি, যে 7টি হচ্ছে শুদ্ধ স্বর, 22টি হচ্ছে বিকৃত স্বর, ডান, কমপ্লিট। এবার এখানে আসি, যে পূর্ব গা কত নম্বর শ্রুতিতে বসে থাকবে, বলো? তীব্রতর রে, তীব্রতর রে কত নম্বর শ্রুতিতে বসে থাকবে? খুব ইজি। তাহলে রে তীব্রতর, মানে রে নিজের শ্রুতি থেকে দুটি উপরে উঠেছে, কারণ প্রথমটা তীব্র, পরেরটা তীব্রতর, রাইট? তাহলে রে কত নম্বর শ্রুতিতে বসে আছে?
রে রে আছে বসবে সাথে, সাত দুই নম্বরে। ওপরে উঠেছে নয়। সাথে নয়, গুড। নয়। তাহলে এই যে তীব্রতর রে যেটা হবে সেটা কত হবে হুম, এখন? ন নয়। নম্বর। তাহলে বি ইজ ইকুয়াল টু হ্যাঁ। 2। তাহলে এই যে বি ইজ হুম, ইকুয়াল টু 2 একটা জায়গাতেই আছে, 3 নম্বর, মানে এইটা উত্তর, রাইট। বুঝে গেছো হুম, ব্যাপারটা? হুম, এবার একদম। এই অপশনগুলো ভুলে যাও, ধরো অপশনগুলো নেই। তাহলে আমি একটা করে সলভ করি। পূর্ব গা। পূর্ব হুম, গা মানে হচ্ছে যখন কোনো স্বর তার একদম প্রথম শ্রুতিতে অবস্থান করে। তার মানে গায়ের মানে কটি আগের শ্রুতি? শ্রুতিতে না, একদম প্রথমটা। একদম প্রথম শ্রুতি। এই দেখো, এই পূর্ব গা মানে কোমলতম ফর্ম। তার মানে গান্ধারে দুটি মাত্র শ্রুতি আছে। গান্ধার কততে বসে আছে? নয়। তাহলে এখন পূর্ব নয়। গালে, তাহলে ও তো ওকে পূর্ব মানে তো আগের শ্রুতি, মানে নিচের দিকে নামতে হবে, তাহলে কোথায় বসে থাকবে ও? ছয়। ছয় ছয়। এই বাবা, দেখ জাস্ট 1 মিনিট। ওকে, গান্ধার বসে আছে পূর্ব গা, রাইট। ওকে, দাঁড়া তুমি বলছি, দাঁড়া। পূর্ব গা হচ্ছে আগের স্বর। ওকে, পূর্ব নি, তীব্রতর ধা। তীব্রতর ধা। তীব্রতর ধা। তা ধা কততে বসে আছে? ধা 20। বসে আছে হচ্ছে কি 20 নম্বরে, রাইট। হুম। তাহলে ধা যদি পূর্ব তীব্রতর গা হয়, সাথে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, পূর্ব গা সাথে তো হবে, সাত সাথে। হবে। একদম পূর্ব গা হবে সাত হবে, সাতে, ঠিক। সাতে। মানে রে হয়ে যাবে। রে হয়ে যাবে বেসিক্যালি, রাইট। ওকে, তাহলে পূর্ব গা ইজ ইকুয়াল টু 7, তার মানে এ ইজ ইকুয়াল টু 4। তা দেখো 3 নম্বরে এ ইজ ইকুয়াল টু 4 আছে, দেখতে পাচ্ছ? হুম, হুম, হুম। তাহলে তা বাকিটা মেলানো বাকিটা তোমরা মিলে নিও বসে পূর্বঘাটটা বসে। সাত। পূর্বঘাটটা সাত হবে কেন? কারণ আর তিন। নয় তো গা আছে, লাস্ট শ্রুতি শেষ হচ্ছে নয় থেকে রে তিন হচ্ছে। ঘর নামো। হ্যাঁ। নয়, আট, সাত তো সাথে যাচ্ছে না, তিনটে যদি নামে মানে পূর্ব গা বলছে মানে ও, তিনটে স্টেপ। হুম 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 হুম। ওকে, তাহলে আশা করি আর কোনো হুম হুম বুঝতে হুম। অসুবিধা নেই। কিন্তু আর স্যার পূর্ব গায়ে তীব্রতর বলতে ধাটা কি এখানে লি তো হয়ে যাবে? আমি বলতে চাইছি যে গায়ের তো দুটো শ্রুতি, এখানে পূর্ব কথাটা আমি বুঝতে পারছি না। পূর্ব মানে হচ্ছে যে সেই স্বরের প্রথম শ্রুতিটা, কিন্তু না না, প্রথম পূর্ব শ্রুতি মানে বলতে হচ্ছে এখানে গিয়ে, তো গায়ের তো দুটো পূর্ব শ্রুতি। কথাটা মানেই হচ্ছে গিয়ে যে আগের স্বর। দেখো যতগুলো পূর্ব আছে সব আগের স্বরে গিয়ে ধাক্কা খেয়েছে গিয়ে। তাহলে গায়ের আগের স্বর যদি হয় রে। তাহলে রে হবে। আচ্ছা, রে কত ওই নম্বর স্বর শ্রুতিতে বসে আছে? হিসেবে, মানে আগের শ্রুতি না, আগের স্বর। মানে ওই বেসিক্যালি তুমি কাউন্টিং হ্যাঁ। করলে সে আগের শ্রুতি, আগের স্বরই হবে। ঠিক আছে। ওটা সেই রেতেই এইভাবেও হয়ে মনে যাচ্ছে। রাখা যেতে পারে, মানে অতি তীব্রতম মানে নেক্সট স্বর, আর কোমলতম মানে হচ্ছে আগের স্বর, আগের বা স্বর, পূর্ব মানে আগের স্বর, রাইট একদম রাইট। একদম হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ। গায়ের যদি আগের স্বর বলা, এই শ্রুতি বলা হয়, তাহলে তো 8 নম্বর শ্রুতিটা হতে পারে। হ্যাঁ, কিন্তু গায়ের তো সামনে আরো একটা শ্রুতি আছে, গা দুটো শ্রুতি মানে রে থেকে গা হচ্ছে হুম। দুটো শ্রুতি, রাইট। হ্যাঁ, হুম হ্যাঁ। হুম। তার মানে আমি রেটা ইটসেলফ তখন গায়ের শ্রুতি হয়ে যাবে। হুম। ওকে, আর স্যার ওখানে কোয়েশ্চেন যেটা তীব্রতম ধানা কি একটা ছিল না স্যার, একটা কোয়েশ্চেনটা আরেকবার বলুন। তীব্রতর হ্যাঁ। ধা। তার মানে ধা থেকে ওটা কি দুটি নি শ্রুতি হয়ে উপরে, যাবে? তাহলে ছিল 20-তে, 22 হয়ে হয়ে গেল যাবে। 22-এ। হ্যাঁ। আর পূর্ব নি। মানে ওটা নি হয়ে যাবে। হ্যাঁ, হুম। আর পূর্ব নি, পূর্ব নি মানে আগের স্বরটা ধা। তাহলে আগের ধা। স্বর কত? ধা। আচ্ছা। তার মানে ধা কততে করে ধা, বসে আছে? ধা, ধা। 20-তে। 20-তে। Easy, এবার ক্লিয়ার। হ্যাঁ। 20-তে। আচ্ছা আচ্ছা। হুম। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার রাইট। স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছি সবাই। একদম, একদম স্যার, ক্লিয়ার। তাহলে আর কোনো কোয়েশ্চেন এখান থেকে আসেও না, এইটুকু এনাফ। কিন্তু বাকি তো আমাকে পড়াতে হবে, তো বাকিটুকু পড়িয়ে দিই একবার। আর একবার হ্যাঁ, হ্যাঁ। হয়তো কাট হবে, কারণ আবার ফ্রি একটা টাইম শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি কাট তাহলে দিই। এখানে লিঙ্কটা মানে এটা কাটো, আবার একটা নতুন লিঙ্ক দাও। দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে এটি না হলে হবে না, রেকর্ডিং শেষ হবে না। ওকে, আচ্ছা। আমি বাকি, তার মানে আশা করি স্বর শ্রুতি কোশ্চেন সম্বন্ধে সবাই বুঝে গেছো। আচ্ছা, বলছি তুমি এখানে যে বিকৃত স্বর তারের ওপর লিখেছো, ওইটার কি আলাদা ক্যালকুলেশন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। ওকে, তাহলে এই যে বিকৃত স্বর, মানে আমি বলছিলাম না যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী বিকৃত স্বর 5টি, রাইট। তাহলে কোন কোন 5টি? কোমল রে, কোমল। ওকে, তাহলে এই যে সুমিতা যে কোশ্চেন করলো, যে এই যে পাশে, এই বিনা তারের পাশে এই যে বিকৃত স্বরটা আছে, এইটা কোথা থেকে ডিরাইভ হলো? ইট ইস ভেরি গুড কোশ্চেন। ঠিক সিমিলার ওয়েতে যেভাবে শুদ্ধ স্বর ডিরাইভ হয়েছে, যেহেতু প্রশ্নে শুদ্ধ স্বরই আসে তাই আমি বিকৃত স্বরটা বলিনি আর কি। তা আমি তবুও বলে রাখি যে এই বিকৃত স্বর যেটা প্র্যাকটিক্যালিটিতে ইউজ হয় সেটা বেসিক্যালি 5টা। সেটা দেখে নাও কি কি। কোমল রে, মানে তখনকার দিনের হচ্ছে অন্তর্গান্ধার, মানে এখনকার দিনে যেটা শুদ্ধ গান্ধার সেই গান্ধার।
তীব্রমা, কোমলধা, কোমল তখনকার দিনের ওই কাকলি নিষাদ, মানে এখনকার দিনে যেটা বেসিক্যালি শুদ্ধ নিষাদ। ওকে, তাহলে কতগুলো হলো দেখো, 1, 2, 3, 4, 5টা। তাহলে প্র্যাকটিক্যাল ওয়েতে বিকৃত স্বর মাত্র 5টি, যেটা এখনকার দিনের সাথে সমান সমান, প্রায় সমতুল্য জিনিস। ঠিক আছে, এবার সেটা কি করে ডিরাইভ হলো? ঠিক ওই সেইভাবে যে এই ধা থেকে পায়ের ডিস্টেন্স যেটুখানি হবে। ওকে, তাহলে এই যে ধা থেকে পায়ের ডিস্টেন্স 21 থেকে 24, মানে 3টি, তাকে 3 ভাগের 1 ভাগ এর প্রথম ভাগে, মানে 22 নম্বরে, মানে 21 + 1 = 22 নম্বরে। ঠিক যেভাবে বাকি 3 ভাগ, সবই জায়গায় গল্পটা 3 ভাগের। যে রে থেকে সায়ের মধ্যে যে 31 থেকে 36, সরি 32 থেকে 36, তাকে 3 ভাগ করতে হবে, ওটা তার প্রথম ভাগে, এই ভাগে। তার মানে 36 - 2 যাবে ওই সামথিং 1 পয়েন্ট সামথিং আসে অ্যান্সার, এটা পয়েন্টে আসে। ওকে, তো ঠিক তদ্রূপই হবে এটা এসে করা আছে, যেহেতু এটা পরীক্ষা আসে না বলে আমি বিস্তৃত বর্ণনায় গেলাম না। এরপরে যেটা আমরা বর্ণনা করব, আচ্ছা এটা কি বিস্তৃত বর্ণনা দরকার তোমার? আচ্ছা, বলছি বিকৃত বিকৃত স্বরেরটা কি অহবল নিজে বলে গেছে? একদম, নিঃসন্দেহে। মানে ওইটাই তখন প্র্যাকটিক্যালি ব্যবহার করা হতো? একদম, দেখো গান বাজনা প্র্যাকটিক্যালিতে পৃথিবীর প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত 12টি স্বরই ইউজ করে, কোনোদিনও চেঞ্জ হয়নি। ওকে, ভরতের সময় তো আমরা 12টা স্বর পাই না, আমরা তো সেটা দুই বিকৃত তোমরা স্বরের কথাই তোমাদের বলি। ভুল বোঝানো হয় তাই জন্য। ভরতের সময়ও 12টি স্বরই ইউজ হতো, কিন্তু সেই নামটি অন্যরকম ছিল। Okay? এই কারণে ঠিক এখানেও তাই 1, 2, 7টা শুদ্ধ আর 5টা বিকৃত স্বরের কথাই বিনায়নী বলেছেন। সব জায়গাতে তাই, মানে সারা পৃথিবীর ন্যাচারাল নোট 12টিই হয়, মানে 7টি তার মধ্যে পিওর ন্যাচারাল নোট, আর বাকি যে 5টি সেটা হচ্ছে ডিরাইভড ন্যাচারাল নোট। ওকে, তো আচ্ছা ঠিক আছে, তো এইটা নিয়ে আপাতত এখানে ডিসকাস থাকলো। এরপরে আমরা যেদিকে যাব, আচ্ছা এই পর্যন্ত কি আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। খুব ভালো করে ভেবে দেখো, কারণ এখান থেকে যা যা প্রশ্ন আসে পরীক্ষা এখন পর্যন্ত এসছে সব অলরেডি সলভ করা হয়ে গেছে। ওকে, এরপরে যে যে জিনিসগুলো রিসেন্টে মানে মডার্ন টাইমে আসতে শুরু করবে এবং করছে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে, এবং যেটা হয়তো ইউজিসি তো এই বছর কিংবা পরের বছর অ্যাডাপ্ট হয়ে যাবে, সেইগুলো আমরা একটু ডিসকাস করবো। কারণ দেখো বইটিতে আমি কি বলছি, গীত খণ্ড, বাদ্য খণ্ড, নৃত্য খণ্ড। নৃত্য খণ্ড আমরা পাইনি এখনো, গীত বাদ্য খণ্ড আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। গীত খণ্ডের মধ্যে এতক্ষণ পর্যন্ত স্বর, শ্রুতি, মূর্ছনা, গ্রাম ইত্যাদি দেওয়া গেল গেল। মেন যেটা পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে রাগ, রাইট? এবার রাগের ক্ষেত্রে হবল কি বলছে সেটা জানা খুব দরকার। চলো আমরা এবার জেনে নিই রাগের ক্ষেত্রে হবল কি বলছে। দেখো রাগের ক্ষেত্রে অহবল কোনো শুদ্ধ মেলের কথা বলে যাননি। অন্যান্য ক্ষেত্রে যে উনি মেল ক্লাসিফিকেশন করেছেন, অফকোর্স, যে উনি মেল রাগ বর্গীকরণ করেছেন, কিন্তু উনি কিন্তু কোনো শুদ্ধ মেলের কথা বলে যাননি, এটা মাথায় রাখতে হবে। উনি সর্বসাকুল্যে 125টি রাগের কথা বলেছেন কিছু বইয়ে, অ্যাজ পার কিছু বই। ওকে, উনি সর্বসাকুল্যে কিছু রাগের কথা বলেছেন, একশো একশো মানে কিছু বই অনুযায়ী 125টি, এবং কিছু বই অনুযায়ী 122টি। এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি তোমার টিক দিতে পারো, 122টিও ঠিক, একশো। বেশিরভাগটা 125টাই আসে। হ্যাঁ, তো 125টা 125টা ঠিক দেবে, কিন্তু ওটা ওটা সম্পূর্ণ ভুল। ওকে, আসলে উনি 122টি রাগের বর্ণনা দিয়েছেন, বাকি 3টি পরে একজনের লিপি প্রমাদ, মানে আমরা মনে টাইপোস, তো তার টাইপোসের জন্য কিংবা তার ভুলের জন্য ওটা ইনকর্পোরেট হয়েছে। বড় হয়ে যখন রিসার্চ করবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন ভুলটা হচ্ছে, কিংবা কেউ ইচ্ছা করে ভুলটা হচ্ছে। ওকে, তো সেটা আমি ডিসকাস করবো না এখন, কারণ অনেক বড় হয়ে যাবে জিনিসটা। তো উনি যেটা করেছেন, এই যে অহবল, এই দেখো আমি এখানে দেখো এই যে স্লাইডে দেখাচ্ছি যে 12টি শুদ্ধ মেলের কথা বলেছেন, মানে 12টি কিন্তু শুদ্ধ মেল। খুব মন দিয়ে ভাবতে হবে, উনি কিন্তু কোনো আলাদা করে শুদ্ধ মেল কিংবা কতগুলো মেল ইত্যাদি কিচ্ছু বলে যাননি। ওকে, এইটা আমরা ওনার বই পড়ে আমাদের মতানুসারে একটা ডিরাইভ করেছি যে এটা এরকম হতে পারে। ওকে, তাতে উনি দেখতে পাচ্ছি যে আমরা 12টি মেল পাচ্ছি, এবং সর্বসাকুল্যে 125টি রাগ, যে বইটি এখন লোক অ্যাকসেপ্ট করে তাই অনুযায়ী। কিন্তু যদিও এটা ভুল, আসলে হওয়ার কথা ছিল 122টি রাগ। ওকে, তাহলে পরীক্ষার রেসপেক্ট যেটা আসে, ওই যে কতগুলো রাগ বর্ণনা করেছে, এটা অনেক পরীক্ষা আসে যে অহবল কতগুলো রাগের কথা বলেছে। যদি 125টি অপশন থাকে সেগুলো ঠিক দেবে,
যদি ওখানে 122টি থাকে সেটাও ঠিক দিতে পারে, দুটোই ঠিক। ওকে। এবং অহবল কতগুলো মেল বলেছে এই ধৃষ্টতা কেউ করবে না, কারণ অহবল কখনোই মেল বলে জাননি। এটা ওনার বইতে অনেক ডিটেলে লেখা আছে এবং সেই অনুযায়ী উনি মেল বর্গীকরণ করেননি, কিন্তু মেলের উল্লেখ করেছেন। এটা হচ্ছে আমরা আমাদের মতন করে বানিয়েছি যে উনি 12টি মেলের ম্যাক্সিমাম উল্লেখ করেছেন। ওকে। আর সবচেয়ে মজার কথা যে ওনার শুদ্ধ মেলের নাম হচ্ছে শুদ্ধ মেল, মানে ইটসেলফ ওনার শুদ্ধ মেলের নাম শুদ্ধ মেল। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করবো বলে আমি ভাবছিলাম ওটা হেডিং করা না মেলের নাম বোঝা না না, যাচ্ছে না। ওনার শুদ্ধ মেলের নাম শুদ্ধ মেল ইটসেলফ। ওকে, বুঝতে পারছি। এবং উনি বাকি সমস্ত মেলও শুদ্ধ মেলই ডিরাইভ করেছেন, সো দ্যাটস ওয়াই উনি শুধু মেলের কথা বলছেন, কতগুলো মেল কি বৃত্তান্ত উনি আলাদা করে বলে যাননি। এটা হচ্ছে আমাদের যারা আমরা গবেষণা করি তাদের বানানো একটা চার্ট। ওকে। এইখানেই ওনার প্রথম যে বই বা গীত খণ্ড, মানে বইয়ের প্রথম খণ্ড, সেটা শেষ হয়ে যায়। ওকে। এরপরে যে খণ্ডটা শুরু হয় সেটা হচ্ছে বাদ্য খণ্ড। বাদ্য খণ্ডে যে খণ্ডটা সেটা না বড্ড কন্ট্রাডিক্টেড, কারণ এখনো পর্যন্ত যতগুলো সঙ্গীত পারিজাতের প্রিন্টেড এডিশন আমাদের কাছে পাওয়া যায়, সেই প্রিন্টেড এডিশনের মধ্যে ম্যাক্সিমাম 90% বইতে বাদ্য খণ্ড নেই। ওকে। একটি মাত্র বইতে বাদ্যখণ্ড আছে, সেটা হচ্ছে পুনা থেকে যেটা মারাঠি এডিশন বেরিয়েছিল, মারাঠি ট্রান্সলেশন এবং মারাঠি এডিশন, সেখানেই পাওয়া যায়। কিন্তু মজার কথা হচ্ছে আমি একটু একদম পড়ানোর শুরুতে কি বলেছি, যে এই বইটি তখনকার দিনে সেই সময় ফার্সিতে ট্রান্সলেট হয়েছিল, দীনানাথজি করেছেন এবং মির্জা রোশন জামি করেছেন। এবং দুটো ক্ষেত্রেই বলা আছে যে অহবলের বইটিতে 3টি কাণ্ড আছে, গীত কাণ্ড, বাদ্যকাণ্ড, নৃত্যকাণ্ড। যেহেতু ওই সম্পূর্ণ ট্রান্সলেশন এটা উল্লেখ আছে, তাহলে আমাদের ধরে নিতে হয় যে অহবল 3টি কাণ্ডেই বই লিখেছিল, কিন্তু তার এখনকার দিনে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় না। শুধুমাত্র প্রিন্টেড এডিশনে একটি মাত্র বইতে বাদ্যখণ্ড আছে, যার লেখার স্টাইল, মানে ধরো যে লেখার স্টাইল হয়তো সেই স্টাইল যে আগের যে খণ্ড মানে গীত খণ্ড তার থেকে সম্পূর্ণ আলাদা। তাই জন্য রিসার্চাররা অনেকে মনে করে যে এখনকার দিনে যে বাদ্যখণ্ডটা আমরা প্রিন্টেড এডিশনে পাই সেটা আসলে পরে অ্যাড করা, সেটা অহবলের লেখা নয়। সে যাই হোক, মানে এখনকার দিনে ওটাই তো আমাদের কাছে একমাত্র প্রামাণ্য গ্রন্থ হিসেবে আছে, তাই জন্য আমরা ওটাকে মেনে নিই যে হ্যাঁ ওটাই হচ্ছে ঠিক। তো সেই অনুযায়ী আমি তোমাদের এখন বাদ্যখণ্ডটা ডিসক্রাইব করি। তো বাদ্যখণ্ডে ঠিক সেরকম ওই যেরকম হয় আমাদের, যে তত, আনধ্য। হ্যাঁ, কোনো কোশ্চেন? স্যার বলছি মেলের নামগুলো কি মনে রাখতে হবে? কোনো দরকার নেই, দূর দূরান্ত পর্যন্ত। আমি কি বলছি, যে পৃথিবীতে কারো ধৃষ্টটা নেই যে কেউ অহবলের মেল নিয়ে প্রশ্ন করবে, রাইট? এক জায়গাতে একবার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল যে অহবলের, অহবল কতগুলো শুদ্ধ মেল, কতগুলো মেলের কথা বলেছে। আমি আবার বললাম অহবল নিজের বইতে মেল সংখ্যা বলেছে 23,710টি। সেটা কি কোনোদিন পসিবল? না না, তাহলে একদমই না। তাহলে আমি কোনটা মানবো, অহবলের কথা মানবো নাকি যে প্রশ্ন করছে তার কথা মানবো? তাহলে তো মেল থেকে একটা কোয়েশ্চেন আছে দেখেছি, ওই কাঠপায়ারিটা আছে, ওই নাম্বারটা আছে বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়ে অটোবায়োগ্রাফি তো অহবল করে জানবে। না, ওটা ভেঙ্কট মুখিরটা। হ্যাঁ, তা যখন ভেঙ্কটমুখী পড়াবো তখন ওটা পড়াবো। ঠিক আছে। তাহলে আমরা বলবো যে মেল ক্লাসিফিকেশন অহবল করেছে, এইটুকু মনে রাখাই হচ্ছে দরকার। এবং ওনার বইতে খুঁজে খুঁজে যারা রিসার্চ মানে আমরা, তারা বের করেছে যে 12টি মেলই পসিবল। ঠিক আছে। এবং টোটাল রাগ সংখ্যা 122টি অরিজিনাল, আর তারপরে পরে 3টে এডিশন হয়েছে, তো সব মিলে 125টি। ঠিক আছে। এবার ওনার এই যে বাদ্য খণ্ডে উনি ঠিক ওই 4 রকম বাদ্য আমরা জানি, যে তত, আনধ্য, আর হচ্ছে গিয়ে তোমার সুশীর, আর হচ্ছে ঘন, তারই ডিটেল বর্ণনা করেছেন। এবং ডিটেল বর্ণনা করেছেন মানে ডিটেলই বর্ণনা করেছেন, যা যা লিখেছেন একদম পুরো ডিটেল লিখেছেন, একদম মানে পিন পয়েন্ট ডিটেল। তো ততবাদ্যের মধ্যে উনি কি কি বীণার নাম উল্লেখ করেছেন: রুদ্রবীণা, ব্রহ্মবীণা, তাম্বুরাম, পিনাকি, স্বরমণ্ডল, কিন্নরী, দঙ্গি আর রাবণাকার। ওকে। এইগুলো বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো সঙ্গীত রত্নাকরেও লেখা আছে। কিন্তু মজার কথা এইখানে এই যে তাম্বুরাম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এই বইটি হচ্ছে প্রথম বই যেখানে এই তম্বুরের কথা জানা যায়, মানে সংস্কৃত বই আর কি, যেটি হচ্ছে প্রথম ভারতীয় সংস্কৃত বই
যেখানে এই তম্বুরের কথা জানা যায়, মানে লোকে মনে করে আর কি, যদি সেটা কদিন বাদে ভুল প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে, ওকে, জাস্ট কদিন বাদে সেটা ভুল প্রমাণ হয়ে যাবে, সেটা বড় কথা না। তো এখন পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত লোকে যেটা মনে করে সেটা তো বলতে হবে। তো আজকের দিন পর্যন্ত লোকে মনে করে যে এই তম্বুরাম হচ্ছে গিয়ে এখনকার দিনে তানপুরা, এবং প্রথম তানপুরার কথা সঙ্গীত পারিজাতেই পাওয়া যায়, দেখো সব জায়গায় তাই লেখা আছে। তো এইটা একটা খুব মারাত্মক কোশ্চেন যদি কোনো পরীক্ষায় আসে, যে তানপুরার প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়, মানে আজকের দিন পর্যন্ত কোনো পরীক্ষায়, ওকে, তাহলে সেটা হবে সঙ্গীত পারিজাত অহবল। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এই যে তাম্বুর, এই তাম্বুর উনি দুরকম বলেছেন, একটা হচ্ছে নিবদ্ধ তম্বুর, একটা হচ্ছে অনিবদ্ধ তম্বুর। নিবদ্ধ যে তম্বুর তার ফ্রেট থাকে, ওকে, আর অনিবদ্ধ যে তম্বুর তার কোনো ফ্রেট থাকে না। এবার বলতো আমাদের কোন ইনস্ট্রুমেন্টে ফ্রেট থাকে না এখন যা দেখতে পাও? তানপুরাতে থাকে। ভায়োলিন, শরৎ, মানে ওইটা না, মানে শরতের তার ভায়োলিন। তম্বুরের রেসপেক্টে ভাবি আমরা, ঠিক আছে। তো সেই রকম রেসপেক্টে উনি বলছেন যে দু রকম তম্বুরা মানে তম্বুর পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রেটেড তম্বু মানে নিবদ্ধ তম্বুর, যেটা দিয়ে গান বাজনা করা যায়, মানে যেখান থেকে ওই স্বরে স্থাপনা করা যায়। আর একটা হচ্ছে অনিবদ্ধ তম্বুর, যেখানে স্বরে স্থাপনা করা হয় না, কিন্তু ওটা গানের সময় কাজ সাহায্য করে। তাহলে এখনকার দিনে গানে সাহায্য করে কোন বিনা? তানপুরা। তানপুরা। গুড। সেই রেসপেক্টেই লোকে মনে করে যে ওই অনিবদ্ধ তম্বুর সেটা হচ্ছে তানপুরা, ইজ ইকুয়াল টু সেটা প্রথম মেনশনে আছে সঙ্গীত পারিজাত। ওকে, এটা মাথায় থাকবে। তার মানে বাদ্য অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট হচ্ছে এই তম্বুরামের। ওকে, আর এরপরে উনি যে এই অবনদ্ধ বাদ্য, সেখানে উনি মৃদঙ্গ, দুন্দুবি, ভেরি, পটহ, ঠিক আছে, ডমরু, আর হচ্ছে হুড্ডুকার আর চক্রবায়নের কথা বলেছেন। এগুলো বড্ড কমন ইনস্ট্রুমেন্ট, এটা আলাদা করে মেনশনের কোনো মানে হয় না। ওকে, এবং ঠিক সেইভাবে সুশীর বাদ্যতে উনি অনেক রকম বাঁশি, এই যে সুন্ডি, মুডলি, পাবা, শৃঙ্গ, কাহালা, ঠিক আছে, মুক্তবীণা, তুন্ডকিনী, শঙ্খ, পত্রিকা, এই সমস্ত নাম বলছে, এবং এই জিনিসগুলো অন্যান্য বইতে পাওয়া যায়। মানে তখনকার দিনে যে ইনস্ট্রুমেন্ট গুলো চলে সেই জিনিসগুলোর নামই উনি বলেছেন। ঘন বাদ্যে খুব একটা দেখো আমরা কি বুঝলাম যে বাদ্যখণ্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কোনটা? ওই তম্বু, স্পেশালি অনিবদ্ধ তম্বু। ঘন বাদ্যের মধ্যে উনি একটা অদ্ভুত জিনিস বলেছেন, সেটা হচ্ছে দেখো যে ঘনবাদ্যের মধ্যে তাল, ঝল্লারি, ঘন্টা, জয় ঘন্টা, ঘট, কল্পতরু, কাষ্ঠতাল, আর জল যন্ত্রমের কথা বলেছেন। এই যে জল যন্ত্র তে যা ডেসক্রিপশন উনি দিয়েছেন, সেটা পরিষ্কার এখনকার দিনে জল তরঙ্গের মতো ডেসক্রিপশন। তাহলে জল তরঙ্গ ইনস্ট্রুমেন্টের যে উল্লেখ কোন ভারতীয় গ্রন্থে আছে, সংস্কৃত গ্রন্থে, সেটা হচ্ছে অহবলের। ওকে, স্যার তাহলে ওই আমি আনর্ধ্য বাদ্যের জায়গার ছবিটা আরেকবার একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ এখানে স্যার কি ঠিক দরকার আছে। বলো, এখানে তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার অসুবিধার জন্য না, আমি ওই নামগুলো লিখছিলাম তো, ওই একটা বাদ ছিল ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, ঠিক আছে, তোমরা লিখে নাও। আর যদি তোমাদের আমি স্লাইডটা দিয়ে দেবো, ঠিক আছে, এটা পুরো ডিটেলে তোমাদের দিয়ে দেওয়া হবে। এই বাদ্যগুলো থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, মানে বাদ্যগুলো থেকে এখন গ্রন্থের? পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, কেন আমি একটু কি বললাম যে অনেকে ম্যাক্সিমাম লোকে, আমি না even আমিও মনে করি যে বাদ্য খণ্ডটা এখন পাওয়া যায় সেটি একটা অর্বাচীন কোশ্চেন, মানে যেটা আমি মনে করি যেটা অহবল লেখেনি। অহবল অফকোর্স বাদ্যখণ্ড লিখে গেছে, কিন্তু এখনকার দিনে যে বাদ্যখণ্ডটা পাওয়া যায় এটার কোনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় না, ঠিক আছে, এটা একটি মাত্র বইতে পাওয়া যায়, শীতল গোলেন্ডিকারের পুনা এডিশনে, মানে মারাঠি এডিশনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার যে লেখার স্টাইল না, সেটা অহবলের লেখার স্টাইল নয়। তো সেখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে এটা অনেক পরে অ্যাড করা হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে, এইখানে যে সমস্ত বাদ্যযন্ত্রের নাম দেওয়া আছে সেটা ওই ফার্সি ট্রান্সলেশনেও দেওয়া আছে। সো আমার যতদূর মনে হয় যে এই যে যে ব্যক্তিটি এই পুনা এডিশনে বাদ্যখণ্ডটা অ্যাড করেছেন, তিনি আসলে ফার্সিতে প্রথম পড়েছেন, পড়ে নিজের মতন করে এই পোর্শন অ্যাড করেছেন। ওকে, কিন্তু এটা অহবলের লেখা তাহলে
বাদ্য থেকে কি কোনো কোয়েশ্চেনই আসে না, মানে এই এই বাদ্যযন্ত্র গুলো থেকে? হ্যাঁ, বাদ্যযন্ত্র থেকে আমি বলছি না যেখান না, থেকে। আসে। ওই জল তরঙ্গের প্রথম উল্লেখ কোথায়? ঠিক আছে, তো বাদ্যযন্ত্র থেকে এখন এখন থেকে যে প্রশ্নটা আসবে, আমি কি বললাম তোমাকে, যে আজকের দিন পর্যন্ত ধরে নাও যে এই যে তম্বুর, বিশেষ করে অনিবদ্ধ তম্বুর, যেটা এখনকার দিনে তানপুর লোকে মনে করে, সেটার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? যে তাম্বুরার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? দ্যাট ইজ অহবল। যেটা আজকের দিন পর্যন্ত যদি পরীক্ষা হতো তাই হতো, কদিন পরে আর থাকবে না। ওকে। আর হচ্ছে এই ঘনবাদ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে জল যন্ত্র। এই যে দেখো জল যন্ত্র লিখেছে, জল যন্ত্র যেটা, মানে যেটাকে জল তরঙ্গ, এটা ডেসক্রিপশনে জল তরঙ্গই দেখা যায় যে জল তরঙ্গ এটা। এই জল তরঙ্গের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? ঠিক আছে। আচ্ছা, সবকিছু কি লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই যে দেখো আর একটা প্রশ্ন আছে যেটা সাধারণত করে না, কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জিনিস। এই যে কাষ্ঠতাল, দেখো যে কাষ্ঠতাল বলে একটা ঘনবাদ্য আছে। আচ্ছা, কোনদিন দেখেছো যে ট্রেনে একটা সেই দেখবে রাজস্থানী লোকরা বাজায়, যে দুটো কাঠের টুকরো টিক 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 হাতে এরকম করে, রাইট? হরতাল। না না, কট কট করতাল করে নয়। আওয়াজ হয়, দুটো আঙুলের ফাঁকের মধ্যে নিয়ে বাজায়। দেখেছো কোনদিন যে হ্যাঁ কাঠের হ্যাঁ জিনিস, কাঠ, দেখবে হ্যাঁ হ্যাঁ রাজস্থানী হ্যাঁ। ফোক ফোক শিল্পীরা বাজায়, দেখবে। হ্যাঁ, ওই আঙুলের মধ্যে নিয়ে দুটো একদম কাঠের ওই ছোট একদম, ছোট পিসের মতন হয়। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ওটাকে খরতাল বলে না স্যার? না, খড়তাল আবার দেখো ওরা যেটা বলে সেটা ওরা খড়তালি বলে, কিন্তু আসলে খড়তাল বলে আর একটা অন্য ইনস্ট্রুমেন্ট হয়। হুম। ঠিক আছে। তো ওই যে কাষ্ঠতাল, মানে এইটার একটা মারাত্মক ডেসক্রিপশন এবং উল্লেখ হচ্ছে অহবলে পাওয়া যায়, মানে এই সঙ্গীত পারিজাত। তার মানে বাদ্য অধ্যায় থেকে যদি প্রশ্ন আসতে হয়, তাহলে কি কি আসবে? এক, ওই তম্বুরা থেকে আসবে। 2 নম্বর জলযন্ত্র থেকে আসবে। 3 নম্বর এই কাষ্ঠতাল থেকে আসবে। দ্যাটস ইট। প্রথমটা কি? হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা স্যার? ওই যে বললাম তম্বুরা, যে তম্বুরার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায় এই তাতবাদ্যের মধ্যে। এটা এখনো আসেনি কি আসেনি? মানে এখনো আসেনি, কোশ্চেনটা। আসবে, এবছর থেকে আসবে। হুম হুম হুম। এবং তোমাদের বলে রাখি যে এই যে গবেষণা, এটা তোমার দিদি তার কাছে পড়ছো তারই। ঠিক আছে। আমার হ্যাঁ, কবে থেকে? মানে এই যে জল তরঙ্গের কথা তোমাদের বললাম, যে জল তরঙ্গের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়, কিংবা জল তরঙ্গ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সঙ্গীত জল পারিজাতে। তরঙ্গের ওটা পাঠিয়ে দিয়েছি ওদের, ও আচ্ছা, পেপারটা। তাহলে তোমাদের জানার কথা, যেটা তোমাদের যার কাছে যে পড়ছো তারই গবেষণা। ঠিক আছে। হ্যাঁ, আমার। আচ্ছা। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে বাকি যারা আছে তাদের কি কোনো প্রশ্ন আছে? কারণ এখানেই সঙ্গীত পারিজাত অহবল পণ্ডিত রচিত শ্রীকৃষ্ণ পণ্ডিতের সুতো, মানে শ্রীকৃষ্ণ পণ্ডিতের ছেলে অহবল পণ্ডিত বিরচিত সঙ্গীত পারিজাত সমাপ্তম। ওকে, তাহলে এখানে অহবল পণ্ডিতের, শ্রীকৃষ্ণ পণ্ডিতের ছেলের সঙ্গীত পারিজাত শেষ হচ্ছে। এটা খুব ভালো কথা, সবাইকে এখন বলে রাখি যে হ্যাঁ। এই অহবলের যে যে সঙ্গীত পারিজাতের যে টিকা লিখেছেন শ্রীকৃষ্ণ যুগ্ম, আচ্ছা, তার এবার আমি, সাথে আমাদের স্যার খুব খুব রিসেন্টলি কোল্যাব করবে একটা বইতে। আচ্ছা সো তোমাদের ভেরি ভেরি এবার আমি কংগ্রাচুলেশন। যে জিনিসটা দেখাই সেটা সঙ্গীত পারিজাত কিরকম দেখতে। ঠিক আছে, চল তোমাদের আমি দেখাই সঙ্গীত পারিজাত দেখতে কেমন। এই যে বললো যে সঙ্গীত পারিজাতের যে যে যতগুলো বই পাওয়া যায়, তার মানে সবকটা বই আমি এখন তোমাকে দেখাতে পারছি না, কারণ কিছু বই খুব ম্যানুস্ক্রিপ্ট লেভেলের বই। এই দেখো, এই একটি সঙ্গীত পারিজাত পাওয়া যায়। তো এটিও শ্রীকৃষ্ণ নারায়ণ যুগ্ম লিখেছেন। এই একটি সঙ্গীত পারিজাত পাওয়া যায়, যেটা গীতা সুর লিখেছে, মানে লিখেছেন মানে কি, জাস্ট মানে বই হিসেবে বের করেছেন আর কি, মানে প্রিন্টেড ফর্মে। এই একটি সঙ্গীত পারিজাত বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট সঙ্গীত পারিজাত, সেটা শচীন্দ্রনাথ মিত্রের বই। এবং বাকি যে দুটো বই, সে দুটো পুনা এডিশনের বই, এবং কালিন্দজির বই, সে দুটো প্রত্যেক কটি বই আমার কাছে আছে।
এবং সেই দুটো অত্যন্ত ব্রিটেল বই, সেজন্য আমি বের করতে পারছি না। ওকে। এবং এছাড়া সঙ্গীত পারিজাতের বাকি যেগুলো আনপাবলিশড ম্যানুস্ক্রিপ্ট আছে সেগুলো আমার কাছে আছে। সঙ্গীত পারিজাত নিয়ে আমি কাজ করছি, হয়তো ভবিষ্যতে কয়েক মাসের মধ্যে নতুন সঙ্গীত পারিজাত তোমরা দেখবে, যেখানে হয়তো কমপ্লিট এডিশনটা থাকবে। দেখা যাক। আর নৃত্য ওই অধ্যায়টাও থাকবে? আশা করা যাচ্ছে যে অ্যাটলিস্ট ওটার, ওটা তো দেখো ওটার ম্যানুস্ক্রিপ্ট তো পাওয়া যায়নি, তো তো ফার্সি পুরোটা বের করতে হবে। তো আশা করা যাচ্ছে যে ওইটা ফার্সি ট্রান্সলেশন আমি করব। দেখা যাক, তো সময় সাপেক্ষ ব্যাপার, রিসার্চের ব্যাপার। তো এগুলো অনেক অনেক কাজ করে করে বের করতে হয়। তো দেখা যাক, চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? না না, মোটামুটি টপিক গুলো খুব ক্লিয়ার হলো, বুঝতে পেরেছি। ভালো। ক্লিয়ার হচ্ছে, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এই মেয়েটিকে পিয়ালি, তার খবর কি, সে বুঝতে পেরেছে? পিয়ালি? পিয়ালি, উদাও। পিয়ালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে, এত এত জ্ঞান শুনে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন এখানে হ্যাঁ। শেষ। হুম। এবং হুম। তোমাদের স্লাইড এবং তোমাদের সবটাই আমি দিয়ে দেবো। এবং এই ভিডিও তো রেকর্ডিং অবস্থাতে থাকলো, এবং তোমার রেকর্ডিংটাও পেয়ে যাবে। ওকে। ঠিক আছে। চলো সবাই, টাটা, চলো। গুড হুম নাইট। হুম থ্যাংক ইউ। হুম হুম হুম।